আজকে একটা নিলামে যেতে হবে, যে করে হোক ওই ছেলেকে আমার চাই। ওই ছেলেকে পাওয়ার জন্য যদি আমার পুরো কোম্পানি অর্ধেক ওর নামে করে দিতে হয় তাতেও আমি রাজি। দরকার পড়লে আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে হলেও আমি ওই ছেলেকে আমার কাছে রেখে দিব। ওই ছেলের মধ্যে কি আছে যে আপনি ওই ছেলেটাকে চাইছেন, তার উপর ম্যাডামকে ওই ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন? সেটা তো সময় হলেই বলে দিবে। তবে ওই ছেলে যার কাছে যাবে তার কখনো টাকার অভাব হবে না। ওই ছেলে নিজেই একটা টাকার খনি। কিছুক্ষণ পরে যায় ওই নিলামে। ওখানে আকাশকে মাসে 1 কোটি টাকা বেতন আর থাকার জন্য একটা বাড়ি আর গাড়ি অফার করে। ওখানে থাকা অনেকেই চুপ হয়ে যায়, কেননা এর চেয়ে বেশি বেতন আর কেউ দিতে পারবে না। স্যার, আমি কি এইসবের যোগ্য? তুমি যে কতটা যোগ্য তা একমাত্র আমি জানি। আমি যদি এতেও কম মনে হয় তাহলে আমাকে বলতে পারো। না স্যার, যা দিয়েছেন এতেই অনেক। এরপর ওখানে থাকা সবাই চলে যায়। পরের দিন থেকে আকাশ ওই কোম্পানির টেকনিক্যাল সাইডের কাজ করতে থাকে। প্রতি মাসে নতুন নতুন প্রোগ্রাম করে। এতে কোম্পানি কোটি কোটি টাকা মুনাফা বানিয়ে নেয় 5 বছর পরে। সত্যি আকাশ, তুমি একটা আলাদিনের চিরাগের মতো। তুমি যার হাতে যাবে তার কোনো কিছুর অভাব হবে না। এইসব বলে আমাকে লজ্জা দিবেন না স্যার। আচ্ছা শোনো, তোমার বেতন আমি আরো 1 কোটি বাড়িয়ে দিলাম। এখন থেকে তোমার বেতন হবে 2 কোটি টাকা। সবই তো আপনার দয়া। এভাবে বলো না। তোমার জন্য আজকে আমি 20 কোটি থেকে 700 কোটি টাকার মালিক হলাম। এইসব তোমার অবদান। সত্যি স্যার, আপনার সঙ্গে কাজ করে আমিও অনেক লাকি। আচ্ছা শোনো, 1 মাস পরে আমার মেয়ে আসবে। ও তারপর থেকে আমার অফিসটা দেখাশোনা করবে। এক কথায় আমি পুরো অফিস আমি ওর হাতে তুলে দেব। তোমার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, জি স্যার, বলুন। আমার মেয়েকে একটু দেখে শুনে রেখো। ওকে সব কাজ একটু সাহায্য করিও। যদিও আমার অনুমতি ছাড়া ও কোনো কিছু করবে না, তবেও তুমি একটু দেখিও। জি স্যার, দেখব। ওইদিকে ইরা ওর বাবার সাথে অফিসে বসে আছে। বাবা, আমরা এখন কি করব? কিছুই যে করার নেই। বাবা, আমরা কি কোনো টেকনিক্যাল হ্যাকারকে কি আনতে পারি না? এনে হয়তো আমরা নিজেরা চলতে পারবো, কিন্তু নিলয়ের সাথে পাল্লা দিয়ে পারবো না। বাবা, আমি যতদূর জানি নিলয় আঙ্কেল আর তুমি সেম বিজনেস মোকাবিলায় ছিলে, কিন্তু 5 বছরে উনি এত উপরে উঠে গেল আর ওনার নাম পুরো বিশ্বে। সবাই ওনার কোম্পানিতে টাকার বিনিয়োগ করতে রাজি হয়ে যায়। কারণ নিলয়ের হাতে আছে আলাদিনের চেরাগ, সেজন্য ও এই সব করতে পারছে। আমি ঠিক বুঝলাম না বাবা। তাহলে তোকে সে 5 বছর আগের কাহিনী একটু জানাই, তাহলে তুই বুঝতে পারবি। 5 বছর আগে সে নিলামে হয়ে যাওয়া কাহিনী ইরাকে বলে। ইরা নিজেও অবাক হয় সবটা শুনে। তাহলে বাবা, তুমি কেন কিনলে না? কারণ আমাদের তখন এত টাকা ছিল না। বর্তমানে তো আমাদের 50 থেকে 70 কোটি টাকার মালিক। আর নিলয় ওই ছেলের মাধ্যমে 20 কোটি থেকে 70 কোটি বানিয়েছে। বাবা, আমি ওই ছেলের সাথে দেখা করতে চাই। তা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? ওই ছেলে না চাইলে ওর সাথে কারো দেখা করার সুযোগ নেই। কিন্তু বাবা, এভাবে আমরা আর কত পিছিয়ে থাকবো? যতদিন আকাশ নিলয়ের কোম্পানি না ছেড়ে দেবে ততদিন আমরা কিছুই করতে পারবো না। শুনেছি ওই ছেলের বেতন এখন 2 কোটি, আর ওকে যে গাড়িটা গিফট করেছে তার মূল্য 1.5 কোটি, আর ওকে যে বাড়িতে থাকতে দিয়েছে তার মূল্য 50 লাখের মতো। কি বলো বাবা, এত কিছু দিয়েছে? ঠিক ধরেছিস। আচ্ছা শোন, আমি তোকে এই কোম্পানি বুঝিয়ে দিয়ে আমি এবার অবসরে যাব। বাবা, আমি কি পারবো? 1 বছর ধরে কোম্পানি তুই দেখাশোনা করেছিস, আমি জানি তুই পারবি। রফিক চৌধুরী আকাশের ব্যাপারে আরো কিছু কথা ইরাকে জানিয়ে চলে যায় বাসায়। এতদিন রফিক চৌধুরী পিএ ছিল রিমি। এখন থেকে রিমি ইরার পিএ হয়ে কাজ করবে। ম্যাডাম, কিছু কি ভাবছেন? ভাবছি ওই আকাশকে তো দেখতে হয় একবার। ম্যাম, স্যার নিজে অনেক চেষ্টা করে কোনোভাবে পারেনি দেখা করতে। আমাদের প্রজেক্ট কতদূর এগোলো? ম্যাম, কিছুটা দূরে গিয়েছে। পুরোপুরি শেষ করতে 1 মাস লেগে যাবে। আচ্ছা, তাই করো। ওইদিকে নিলয়ের সাথে কথা বলতে থাকে আকাশ। 1 মাস পরে আকাশ ও স্যারের বাসায় আসে। আমাকে ডেকেছেন স্যার? আকাশ, তুমি এইবার এয়ারপোর্টে যেতে পারো। ওখানে কেন স্যার?
আমার মেয়ে আসছে, তুমি ওকে নিয়ে আসবে। যদিও এটা তোমার কাজ না, তারপরেও তোমাকে। আমি তো ওনাকে চিনি না। আমি তোমার ছবি পাঠিয়ে দিয়েছি ওকে, ওর ছবিও তোমাকে পাঠিয়েছি সাথে নাম। ঠিক আছে আঙ্কেল, চলি আমি। বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তবে নিলয় এখানে একটা খেলা খেলে, তা হচ্ছে উনি চাইছে ওনার মেয়ে আর আকাশ নিজেদের মধ্যে পরিচয় হয়ে নিক। যদি ওরা দুজন দুজনকে পছন্দ করে ফেলে তাহলে সব দিক দিয়ে নিলয়ের লাভ হবে। এয়ারপোর্টে কিছুক্ষণ থাকার পরে একটা সুন্দরী রমণী মেয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। চোখে কি কম দেখিস ড্রাইভারের বাচ্চা? তোকে বলে নাই 1 ঘন্টা আগে এখানে অপেক্ষা করার জন্য? আপাতত আপনাকে দেখছি, তাছাড়া আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? তোর মতো ড্রাইভারের সাথে আর কিভাবে কথা বলবো? লাগেজগুলো নিয়ে গাড়িতে ওঠা। আপনি কে? আমি নীলা রহমান, নিলয় রহমানের একমাত্র মেয়ে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? লাগেজ আপনার, সেজন্য সেগুলো আপনি উঠান গাড়িতে। তোকে আমি দেখে নেব। এখানেই তো আছি, যত ইচ্ছে হয় দেখে নিন। আমি দেখবো তোর চাকরি থাকে কিভাবে। আপনার কথাবার্তা এমন কেন, একটু দেমাগি টাইপের? আমার বাবার একজন সামান্য ড্রাইভার তুই, আর তুই আমাকে এইসব বলছিস? রেগে গিয়ে আকাশকে থাপ্পড় মারতে যাবে, এর ভেতরেই আকাশ নীলার হাত ধরে ফেলে। আপনার এই অহংকার সাধারণ কোনো মানুষকে দেখাবেন, আমাকে নয়, বুঝতে পেরেছেন? আমি বাসায় একবার যাই, তারপর যদি তোর শায়েস্তা না করেছি তাহলে আমার নামও নীলা না। গাড়িতে ওরা আর তেমন কোনো কথা বলেনি, তবে পুরো রাস্তায় আকাশকে অনেক কথায় শোনাতে থাকে নীলা। কিছুক্ষণ পরে বাসায় ফিরে নীলা আর ওর বাবা মিলে কথা বলতে থাকে। তবে গাড়িতে আর এয়ারপোর্টে যা হয়েছে তা ওর বাবাকে বলেনি। 1 ঘন্টা পরে বাবা, আমি অফিসে কখন বসবো? এই তো মাত্র এসেছিস, 10 দিন পর বসিস। ওই ড্রাইভারকে আমাদের অফিসে একটা চাকরি দিয়ে দাও। কোন ড্রাইভার? যেই ছেলেটা আমাকে এয়ারপোর্ট থেকে এনেছিল। ও তো ড্রাইভার না, আমি ওকে পাঠিয়েছি তোকে আনতে। তাছাড়া ও আমাদের কোম্পানিতে কাজ করে। সত্যি বলছো বাবা? মিথ্যা কেন বলবো? ঠিক আছে, এটাই হবে। নীলা তো মনে মনে অনেক খুশি হয়, কেননা নীলা আকাশকে নিয়ে ভেবেছে। কিন্তু আপনারা কি ভাবছেন, নীলা এত সহজে আকাশকে ছেড়ে দেবে? আসলে নীলা অফিসে আকাশকে এত শাস্তি দেবে যা আকাশ মনে রাখবে সারা জীবন। এটাই ছিল নীলার প্ল্যান। এইদিকে আচ্ছা শোনো আকাশ, নীলা তোমার সাথে যাই করুক না কেন, ছোট বাচ্চা ভেবে ওকে মাফ করে দিও। চিন্তা করবেন না স্যার, আমি ওইসব বিষয় নিয়ে মনে কিছু রাখবো না। নীলা কাল থেকে যাবে অফিসে, একটু পরে ও আসবে। আমি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। জি স্যার, তাই করুন। তবে একটা কথা, আমার আসল পরিচয় কিন্তু ওনাকে জানাবেন না। তাছাড়া আমি তো ওনাকে চিনি, সেজন্য আমি থাকতে পারবো না, একটু বাইরে যাব। ঠিক আছে, আমি তোমার পরিচয় ওকে দিব না। তোমার যেখানে ইচ্ছে হয় যাও, আমাকে বলার কোনো দরকার নেই। আকাশ বেরিয়ে যাওয়ার পরে নীলা আসে অফিসে। তখন ওর বাবা সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর কিছুক্ষণ থেকে নীলা চলে যায় অফিস থেকে। তবে আকাশ আসে একটা জন্মদিনের পার্টিতে। পার্টি ছিল ওর একটা বন্ধুর। আকাশ, তুই এখানে? তোর জন্মদিন আর আমি আসবো না তা কি করে হয়? আয় তোকে পরিচয় করিয়ে দেই। দেখ, পরিচয় করাবি ভালো কথা, শুধু তোর বন্ধু হিসেবে, এর বেশি কোনো কিছু বলবি না। ঠিক আছে, চল তাহলে। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আপনাদের তো বলতে ভুলে গেছি, এই পার্টিতে ইরা আর রিমিও ছিল। আসলে এখানে রিমি বয়ফ্রেন্ড হচ্ছে আশিক, সেজন্য ইরা ও সে হিসেবে এখানে এসেছে। আচ্ছা আশিক, তোমার বন্ধু কি করে? আপাতত বেকার আমি। আশিক, তোমার বন্ধুকে চাইলে একটা চাকরি দিতে পারি, যদি কম্পিউটারে কিছুটা পারদর্শী হয় তাহলে। তুমি কিভাবে চাকরি দিবে? আমার ম্যামকে বলে ব্যবস্থা করে দেবো। তোমার ম্যামের সাথে তো পরিচয় হলো না। রিমি ওর ম্যামকে ডেকে এনে পরিচয় করিয়ে দেয়। ইরা তো আকাশের দিকে তাকিয়ে ফিদা হয়ে যায়, যাকে বলে প্রথম দেখাতেই প্রেম। আপনি যদি সত্যি কাজ করতে চান তাহলে আমি আপনাকে চাকরি দিব। আমার এসব চাকরি করতে ভালো লাগে না। এভাবে বেকার থাকলে তো কোনো মেয়ে বিয়েই করবে না। বিয়ে তো অনেক দূরে, কখনো কোনো মেয়েকে গার্লফ্রেন্ডও বানাতে পারবেন না। আমার ওই সবের কোনো ইন্টারেস্ট নেই। কি বলেন, শারীরিক কোনো সমস্যা আছে নাকি? গার্লফ্রেন্ড বা বউ তো নেই, থাকলে তো সমস্যা আছে কিনা চেক করতে পারতাম। তাহলে আমি চাইলে সেই বিষয়ে সাহায্য করতে পারি। মানে ঠিক বুঝলাম না। আমাকে
বাকি কথা বলার আগেই রিমি চলে আসে। ম্যাম, আমাদের যেতে হবে। তাহলে চলি আমি, ভালো থাকবেন। কখনো যদি আপনার আমাকে প্রয়োজন হয় তাহলে জানাবেন। আশা করি প্রয়োজন হবে না, তাও যদি হয় আশিকের থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করব। আচ্ছা, ভালো থাকবেন। ওরা যে যার মতন চলে যায়। পরের দিন অফিসে আসতে লেট হয়। এর ভেতরে নীলা এসে আকাশের খোঁজ করেও পায়নি। তখন ম্যাম, আকাশ তো আসছে আরো অনেক পরে। আমি বুঝি না বাবা এইসব লোকদের কেন রাখে অফিসে, যার কোনো কাণ্ড জ্ঞান নেই। ও তো এরকমই। আজকে আসুক, তারপর ওকে বোঝাবো আমি কি জিনিস। কিছুক্ষণ পরে আকাশ নীলার কেবিনে আসে। এসে কথা বলতে থাকে। নীলা কিছু বলার আগেই আমি 5 দিন আসতে পারবো না। আসতে পারবি না মানে? কিছু কাজ আছে। আর নীল, তুই তো জানিস আমি কোন কাজে যাই, সেজন্য ওনাকে বলে দিস। ওখান থেকে বেরিয়ে পড়ে। এতে নীলা তো আরো বিরক্ত হয়ে পড়ে। তোর সাহস দেখে আমি তো অবাক হচ্ছি। আসলে ম্যাম, আকাশ 3-4 মাসে 5 দিন একসাথে ছুটি নেয়। বাবা কি কিছু বলতো না? বলে ও কোনো কাজ হতো না, ও তো কারো কথাই শোনে না। ওকে তো আমি কোম্পানি থেকে বের করে দেব। ম্যাম, এটাই ভালো হবে। তাহলে ও ফিরে আসুক, তারপর সবার সামনে ওকে অপমান করে বের করে দেব। নীল তো এটাও চাই, কেননা আকাশ চলে গেলে নীল এখানে ওর আধিপত্য কিছুটা রাখতে পারবে। সেজন্যই ভাবনা। ওইদিকে আকাশ চলে আসে টেকনিক্যাল রিসার্চ সেন্টারে, যেখানে স্যাটেলাইট পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়। ওখানে প্রতি 3-4 মাসে 2 দিনের কাজ থাকে, যে কাজটা নার্সার লোকেরা আকাশের সাহায্য ছাড়া কোনোভাবেই করতে পারে না। সেই জন্য 2 দিন ওখানে থেকে পুরো কাজটা শেষ করে দেয়, আর এর বিনিময়ে 3 কোটি টাকা পায়। ওখান থেকে বের হতেই আবির কল দেয়। একবার আস্তানায় আসতে পারবেন? বেশি জরুরি কি? জি বস, বেশি জরুরি। ঠিক আছে, আসছি। চলে আসে আস্তানায়। তবে আপনাদের একটা কথা বলি, আকাশ যেমন করে টেকনিক্যাল ওয়ার্ল্ড কিং, তেমনি করে মাফিয়ার জগতেও কিং। এক কথায় একই সাথে 2টা দিক ওকে সামলাতে হচ্ছে। বস, এই জিনিসটা দেখুন। কি আছে এখানে? গতকাল রাতে কেউ একজন এসেছিল এখানে। সেটা কিভাবে শিওর হচ্ছ? এই জায়গায় আমি বা আপনি, আমরা দুজনে ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এখানে আসতে পারে না। তা আমি জানি, কিন্তু এটা তো তোমার পায়ের ছাপও হতে পারে। তা সম্ভব না, আমি মিল করে দেখেছি, এটা আমার না। আচ্ছা, এই রুমের ভিতরে তো ঢুকতে পারিনি। ঢুকলে তো অ্যালার্ম বাজতো মোবাইলে, সেটাও তো বাজেনি। তাছাড়া আপনাকে ছাড়া আমি এর ভিতরে ঢুকতে পারি না, সেই সব তো আপনি জানেন। এটার বাহিরে একটা সিসি ক্যামেরা আছে, ওটা চেক করলেই সব কিছু জানতে পারবো। তাহলে চলুন ভিতরে যাই। ওরা ওই দেওয়ালের একটা সাইডে হাত লাগায়, এতে একটা যন্ত্র বের হয়ে আসে। ওই যন্ত্রের দিকে তাকায়, এতে দরজা খুলে যায়। ওরা ভিতরে আসে। আপনাদের এই রুমের কাহিনী পরে বলবো, আগে ওরা ভেতরে যাক। ভেতরে আসার পরে এখানে বসো, আমি বাকি কাজটা করি। আবির বসে থাকে। আকাশ ক্যামেরা চেক করে, তবে ক্যামেরা 50 সেকেন্ডের জন্য বন্ধ ছিল। তার মানে এখানে সত্যি কেউ এসেছিল? কিন্তু ক্যামেরা তো বন্ধ ছিল, তাহলে কিভাবে বুঝলেন? ওই যে ক্যামেরা বন্ধ থাকার কারণে কেউ একজন আসে এখানে, দূর থেকে ওর পায়ের ছবি আসে, যখনই ক্যামেরা দেখে তা হ্যাক করে, এরপর আর কিছুই আসেনি। কিন্তু এটার খোঁজ পেল কি করে? এখন আমাদের একটা কাজ করতে হবে। জি বলুন, কি কাজ? আমি এখানে একটা সিস্টেম করে যাব। যদি কেউ এখানে কোনো আঘাত করার চেষ্টা করে তাহলে এই রুমে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে। তবে এখানে যা কিছু রেখেছি আমি, ওই সব কিছু আমি এখান থেকে নিয়ে যাব। যেমনটা আপনার ইচ্ছে ভাই। ওরা যা কিছু পেরেছে এখান থেকে নিয়ে যায়, আর পুরো জায়গাটা আগের মতন করে রাখে। তারপর যে যার মতন চলে যায়। ওইদিকে ম্যাম, আপনার মুড খারাপ কেন? মুড খারাপ না হয়ে কোনো উপায় কি আছে? ওই ছেলের সাহস কত! আমারই অফিসে আমাকে একবার বলেই এভাবে চলে গেল। ম্যাম, ওর তো কাজে এরকম, কোনো কাজেরই না। ওকে আমি অফিসে রাখবো না। তবে এত তাড়াতাড়ি ওকে বের করে দেওয়া চলবে না। তাহলে ওকে রেখে কি আমি নিজে লস করব? লস করা তো হবে না। 1 মাস পরে কোম্পানি একটা প্রজেক্ট লস করবে, যেখানে ওর থাকাটা অনেক দরকার। একবার ওটা হয়ে গেলে তারপর না হয় ওকে বাদ দিয়ে দিবেন। এইটা করা যায়।
তাহলে 1 মাস অপেক্ষা করি। ওইদিকে আকাশ ওর কাজ শেষ করে, অন্যদিকে ইরা ওর অফিসে বসে আছে। হাতে তেমন কাজ নেই, সেই জন্য বসে বসে ভিডিও গেম খেলতে থাকে। তখন ম্যাম, একটা কথা বলবো কি? কি কথা? 1 মাস পরে সব কোম্পানি নিজেদের প্রতিষ্ঠান থেকে প্রজেক্ট বের করছে, আমাদেরও একটা কিছু করতে হবে। কিন্তু কিভাবে কি করব? আপনি একবার একে ওনাকে বলে কি দেখবেন? সে আবার কি? উনি একজন টেকনিক্যাল হ্যাকার। আগে স্যার মাঝে মাঝে ওনার সাহায্য নিত। কিন্তু আমাকে কি সাহায্য করবে? আপনি তো ওনারই মেয়ে, আশা করি আপনাকেও করবে। আপনি বরং একবার কথা বলে দেখুন। নাম্বার দাও ওনার। তার সাথে স্যারের মাত্র অনলাইনে কথা হলো, আমি আপনাকে লিংক দিচ্ছি। আপনি নতুন করে পরিচয় দিয়ে কথা বলেন। যদি সে সাহায্য করে তাহলে তো আমাদের জন্য ভালোই হবে। সেজন্য তো বলছি, ওনার সাহায্য নেওয়ার জন্য। কিছুক্ষণ পরে ইরা মেসেজ করে। এভাবে 2 দিন পার হয়ে কোনো রিপ্লাই নেই। হঠাৎই রিপ্লাই পেয়ে ইরা তো খুশি হয়ে যায়। আমি রফিক চৌধুরীর মেয়ে ইরা চৌধুরী বলছি, আপনার সাহায্য লাগবে আমার। জি বলুন, কি রকম সাহায্য? ইরা কিছু কথা ভয়েস করে পাঠিয়ে দেয়। ভয়েস পুরোটা শুনে আকাশের কেন জানি পরিচিত লাগে, তবে সেদিকে তেমন একটা ভাবেনি। আমাকে কি এই বিষয়ে কোনোভাবে সাহায্য করা যায়? সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করব। আমি কিছু ভয়েস করে বলবো। আপনার কোম্পানি টেকনিক্যাল যে টিম আছে তাদের বলবেন সেই হিসাবে যেন ওরা কাজ করে। জি অবশ্যই বলবো। এরপর কিছু কোড ওদের পাঠায়, কিভাবে কাজ করতে হবে সেই সব কিছু ও ওদের বলে দেয়। ইরা অনেক খুশি হয়, তারপর সে অনুযায়ী কাজ করতে থাকে। ওইদিকে ওই, তুই কখন এলি? কোম্পানির কর্মচারীর সাথে কিভাবে কথা বলতে হয় তা কি জানেন না? তুই সামান্য একজন কর্মচারী হয়ে আমাকে ভদ্রতা শেখাবি? যার যেটা নেই তাকে তো সেটাই শিখাতে হবে। তোর সাহস দেখে অবাক হয়ে যায় আমি। আমার বাবা কেন যে তোর মতো অপদার্থকে কোম্পানিতে রেখেছে তা আমি সত্যিই বুঝতে পারি না। তাহলে বের করে দেখান। চ্যালেঞ্জ করিস আমাকে? করছি। ঠিক আছে, তাহলে এই প্রজেক্টের কাজ শেষ হলে আমি তোকে বের করে দেব। আমাকে বের করার আগে আপনার বাবার অনুমতি কিন্তু অবশ্যই দিবেন। বাবার অনুমতি লাগবে না, আমি যখন কোম্পানিতে আছি তখন আমার কথাই হবে শেষ কথা। ঠিক আছে, আমার কাজ আছে, চলি আমি। তোর মতো 2 টাকা লোকের আবার কিসের কাজ? আমি কাজ না করলে আপনারা তো খেতেও পারবেন না। এমন ভাবে কথাটা বললি মনে হয় তুই না থাকলে আমরা খেতেই পারতাম না। পুরোপুরি সত্য না হলেও কিছুটা সত্য কিন্তু আছে। কথাটা শুনে আকাশকে থাপ্পড় দেয়, তবে আবারও হাত ধরে ফেলে। এত লাফালাফি ভালো না, মিস নীলা রহমান। ওখান থেকে বের হয়ে টেকনিক্যাল রুমে আসে। ওখানে আকাশের টিম কাজ করছে। ওরা যেখানে আটকে যায় বা সামনে আর কিছু পারে না, সেখান থেকে শুরু হয় আকাশের কাজ করা। কতটুকু হলো? এই তো স্যার, আশা করি আমরা 20 দিনের ভিতর কাজটা করে ফেলতে পারবো। এই ডিজাইন যদি একবার আমরা তৈরি করতে পারি তাহলে প্রায় 30 কোটি টাকা লাভ হবে কোম্পানির। তাহলে তো কোম্পানি থেকে আমরা একটা পার্টি পাবো। নিলয় স্যারকে বলে আমি না হয় তোমাদের জন্য তা ব্যবস্থা করে দিব। সত্যি আপনি যদি বলে দেন তাহলে 100% তা হবেই। আচ্ছা, এখন কাজে লেগে পড়ো তোমরা, হাতে কিন্তু সময় নেই তেমন। ওরা কাজ করতে থাকে। সন্ধ্যের পরে যে যার মতন বাসায়। নীলাও বাসায় ফিরে আসে। কিরে, কাজ কেমন এগোচ্ছে? সেটা আর দেখতে পাচ্ছি কই? তোকে এইসব দেখতে হবে না, আকাশ সামলে নেবে। জানি না তুমি ওর মধ্যে কি পেলে যে ওর উপরে এত ভরসা তোমার। একটা কথা মনে রেখো নীলা, আকাশ কিন্তু কোনো সাধারণ ছেলে না। খালি কাজে ফাঁকিবাজি ছাড়া কিছুই না। আচ্ছা, সামনে তো প্রজেক্ট আছে। হ্যাঁ, কিন্তু কেন? কিছু কি হয়েছে? আমি চাই ওই কয়েকটা দিন আকাশ ওর মতো কাজ করুক, ওকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে, করলাম না। এখানকার কথা তো শেষ। এবার আকাশ ও ওর কাজে লেগে পড়ে। কিছুদিন পরে ম্যাম, স্যার কিছু বলেছে? না, এখনো কিছু বলেনি। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, তুমি সারাদিন কোথায় থাকো বলো তো? আমাকে তো বসে থাকলে চলবে না, বলুন। আচ্ছা, তুমিও তো টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করো। কি করব, সব কাজ তো আমাকেই দেখতে হয়। সেটাই তো দেখছি। তা ওই আকাশ ছেলেটা কোথায়? হয়তো কোথাও বসে বসে ঘুমাচ্ছে। ও কি সারাক্ষণ ঘুমায়? যখন যা মনে ওঠে তখন তাই করে। ওর তো কোনো চিন্তা নেই,
বুঝতেই তো পারছেন। চিন্তা করো না, আমি তোমার প্রমোশন করিয়ে দেব। সত্যি বলছেন তো ম্যাম? তোমাকে শুধু আমার পাশে থাকলেই হবে, এর বাহিরে আমার আর কোনো কিছু লাগবে না। আমি আপনার পাশে সবসময় আছি আর থাকবো। যে কোনো বিষয়ে আমার থেকে সাহায্য তো পাবেন। এতটুকু আমি পেলেই হয়ে যাবে, এর বেশি কিছু চাই না আমার। শুধু প্রজেক্টের কাজটা শেষ হোক, আর ওটা মার্কেটে একবার ওঠাই, তারপর আমি ওকে বের করে দেব। এইভাবে সপ্তাহ কেটে যায়। আকাশ এখন অনেক পরিশ্রম করছে, সারাক্ষণ কাজ করে, কোম্পানির জন্য নতুন নতুন সিস্টেম তৈরি করে দিচ্ছে। সে যেন বাসায়ও ঠিক মতন যাচ্ছে না। পরের দিন আকাশ, প্রজেক্ট কত দূর? জি স্যার, আর 7 দিনের ভিতরে তৈরি হয়ে যাবে। তাহলে তো ভালোই হবে। জি স্যার, আপনি কি আসবেন ওই দিন? আমি তো অবশ্যই আসবো, এত বড় একটা কাজ আমাকে তো আসতেই হবে। ঠিক আছে। কিছুক্ষণ কাজ করতে থাকে, তখন প্রোগ্রামে আরো কিছু সমস্যা দেখতে পায়। স্যার, এটা সমাধান করব কি করে? এই লেখাটা কি এর আগে এসেছিল? না, আজকে হঠাৎ করে আসলো। আচ্ছা সরো, আমি ঠিক করে দিচ্ছি। 1 ঘন্টা লাগে তার সমাধান করতে। সবটা অনেক ভালোভাবে করার চিন্তা করে। কিছুক্ষণ পরে ছোট ছোট সব বিষয় কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। চিন্তা করবেন না, আমরা সব দিকে খেয়াল রাখবো। ওই দিন ইরাও মেসেজ করে, কেননা ওর অনেক জায়গায় আটকে গেছে। সেই জন্য সমাধানের জন্য মেসেজ করে। 1 ঘন্টা সময় দিন, আমি কাজটা করে পাঠিয়ে দিচ্ছি। আপনি এত কষ্ট করতে যাবেন কেন? কিভাবে কি করতে হবে বলুন, আমরা করে নিব। সামান্য একটা কাজ করতে 20 দিন লাগিয়ে দিলেন, তাও 50% কাজ শেষ হলো না। কি করব বলুন তো, অনেক কঠিন তো বিষয়টা। কি এটা কঠিন? আমার তো পুরো কাজটা শেষ করতে 2 ঘন্টা লাগতো। স্যার, কোথায় আপনি আর কোথায় আমরা? আপনার বরাবর তো আমরা কখনো হতেই পারবো না। এভাবে বলে লজ্জা দিবেন না। আচ্ছা, আপনি যখন করতে চাইছেন তখন করে পাঠিয়ে দিন আমাকে। 1 ঘন্টার ভিতরে কাজটা করা হয়। কাজ করা হয়ে এলে পাঠিয়ে দেয় ইরাকে। তারপর ইরার মেসেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চেষ্টা করবেন এর চেয়ে ভালো কিছু করার। চেষ্টা তো করছি, কিন্তু আমাদের এত এক্সপার্ট লোক নেই। যারা আছে তাদের দিয়ে যতটা পারছি করে নিচ্ছি। এখন তো আমি সাহায্য করছি, কিন্তু যখন আমি থাকবো না তখন কি করবেন? সেটা তো এখন ভেবে দেখিনি। আচ্ছা, একটা অফার করব, রাখবেন কি? দেখুন, টাকা নিয়ে আমি কাউকে সাহায্য করি না, সেজন্য টাকা অফার করবেন না। আচ্ছা, করলাম না, কিন্তু আপনার সাথে কি দেখা করা যাবে? আগে আপনার প্রজেক্ট কাজ পুরোপুরি শেষ করুন, তারপর না হয় ভেবে দেখা যাবে। দেখুন, তখন কিন্তু না করতে পারবেন না। আচ্ছা, তাই হবে। কথা শেষ হলে ইরা ওর বাবাকে জানায়। উনি জানার পরে ওই ছেলেটাও ভালো, আমাকে এর আগেও সাহায্য করতো অনেক। এখন আমাকে সাহায্য করেছে। যে কাজ আমরা 20 দিনে করতে পারিনি সেই কাজ 1 ঘন্টায় করে দিল। আমার তো মনে হচ্ছে তোর কি মনে হচ্ছে? তুমি যে কোম্পানির ছেলের কথা বলছো, মানে আকাশের কথা, ওই ছেলের মতোই তো কাজ করে দেয়। অনলাইনে ওই ছেলেও কাজ ভালো পারে। আমি ওকে বলেছি আমার এখানে আসতে, কিন্তু ও আসবে না। কেন আসবে না আব্বু? কিছু কি বলেছে? আমি কি কথা বলে দেখব? ও অন্য কারো হয়ে কাজ করে, তাছাড়া আকাশের সাথে কারো তুলনা হয় না, বুঝলি? ওর কাজ তো তুমি কখনো দেখোনি। নীলয়ের সাফল্যের পুরোটা অবদান ওই ছেলের। যদি এমনটা না হতো তাহলে নীলয় ওকে এত বছর ধরে ওর কাছে রাখতো না। বুঝতে পেরেছি আমি, কিন্তু আমরা হয়তো ওই ছেলেকে কখনো পাবো না। আশা ছাড়া যাবে না। যদি কখনো আকাশ তোর কাছে এসে যদি তোকে বিয়েও করতে চায়, তাও তুই রাজি হয়ে যাস। কি বলছো বাবা? তুই জানিস না, নীলয় তো আকাশের সাথে নীলারও বিয়ে দিতে চাইছে। তাহলে আর আমরা কি করব বলো? আগে বিয়েটা তো হতে হবে, তারপর বাকি কথা। ঠিক আছে বাবা, আমি এখন কাজ করি, তুমি রেস্ট নাও। 3 দিন পরে নীলার বাবা হার্ট অ্যাটাক হয়। উনি বর্তমানে হসপিটালে আছে। তখন নীলার পাশে ছিল নীল। তবে আকাশ এই ব্যাপারে জানে না, কেননা ও অফিসেই থাকতো আর ওখানেই ঘুমাতো। কেননা ওকে তো ওর কাজটা শেষ করতে হবে, সেই জন্য। ওই দিন ডক্টর, আমার বাবার কি হয়েছে? উনি সুস্থ হবে তো? ওনার অবস্থা মোটামুটি ভালো না, কিন্তু উনি সুস্থ হতে 1 মাস সময় তো লেগে যাবে। কি বলছেন? 5 দিন পরেই আমাদের প্রজেক্ট সারা দুনিয়ার সামনে আনা হবে,
আর বাবা কি তা দেখতে পারবে না? 1 মাস পর্যন্ত ওনাকে বিশ্রাম নিতে হবে। না উনি কিছু বলতে পারবে, নাই উনি হাত পা নাড়াতে পারবে ঠিক মতো। ডক্টর, 1 মাস পরে তো সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হবে। ম্যাম, চিন্তা করবেন না, 1 মাসেরই তো ব্যাপার, তারপর তো সব ঠিক হয়ে যাবে। অফিসে এই খবরটা কাউকে দেওয়ার দরকার নেই। কি বলছেন ম্যাম? ঠিক বলছি, এমনিতেই সবাই কাজে ব্যস্ত। আমার মনে হয় কি আকাশকে বের করে দিতে পারেন, প্রজেক্ট যেদিন লস করব তার আগেই দিন। পরে করলে সমস্যা কি? দেখা যাবে সব ক্রেডিট ও নিজের দিকে নিয়ে যাবে, বলবে এই পুরো প্রজেক্ট ও করেছে, ও না থাকলে এইসব কখনো সম্ভব হতো না, আরো কত বড় বড় ডায়লগ দিবে। ঠিক আছে, কাল বাদে পরের দিন যাব। যদি দেখি ও কোনো কাজ করছে না তাহলে ওকে বের করে দেব। ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই, বাকি কাজ তো করতে হবে। হসপিটাল থেকে বেরিয়ে আসে। এভাবে নীলাশার মন জয় করে নিয়েছে। 2 দিন কাজ পুরোপুরি শেষ করে। আর কোনো চিন্তা নেই, এবার তোমরা একটু রেস্ট নাও। না স্যার, অনেক পরিশ্রম আপনি করেছেন, সেজন্য আপনি বরং কিছুক্ষণ ঘুমান। আর এখন তো তেমন কাজও নেই। ঠিক আছে, তোমরা 2 দিন পরে ওখানে কি কি হবে তার জন্য সব কিছু নিয়ে নাও। ঠিক আছে, তাই করছি। এদিকে আকাশ একটা চেয়ারে বসে টেবিলে পা দিয়ে ঘুমাচ্ছে। ওই সময় নীলাও আসে অফিসে। এতদিন নীলা ওর বাবার দেখাশোনা করেছিল বলে আসেনি। আকাশকে এভাবে ঘুমাতে দেখে ওর মুখে পানি মেরে দেয়। আচমকা পানি পড়ার কারণে ঘুম ভেঙে যায়। এটা কি হলো? চোখে কি দেখোস না? এভাবে কথা বলছেন কেন? তোর মতো কর্মচারীর সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো তা কি এখন তোর থেকে জ্ঞান নিতে হবে আমাকে? কিন্তু কি হয়েছে বলবেন তো আমাকে? কাজের সময়ে তুই ঘুমাচ্ছিস কেন? পুরো কাজ শেষ। জি ম্যাম, স্যার তো কয়টা দিন ধরে টানা কাজ করতে করতে ওনারই অবস্থা খারাপ। যদি উনি বিশ্রাম না নেয় তাহলে তো ওনারই খারাপ হয়ে যাবে শরীর। ও মারা যাক বা বাঁচুক, তাতে আমার কি? ম্যাম, কি বলছেন আপনি এসব? তোদের দেখি ওই ছেলেটার জন্য অনেক বেশি দরদ উতলে পড়ছে। শত হোক উনি আমাদের টিমের হেড। যদি সে হেডই না থাকে তখন কি হবে বল? ঠিক বুঝলাম না আমরা। আমি এই আকাশকে চাকরি থেকে বের করে দেব। এটা আপনি করতে পারেন না। এই অফিসের চেয়ারম্যান কে? আপনি। তাহলে আমি যা বলবো তাই হবে। কিন্তু তারপর ওর চলে যাওয়াতে যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সে চলে যেতে পারে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনি ছাড়া? বললাম তো, যখন সে নিজের ভুল বুঝতে পারবে তখনই বুঝবে কত বড় ভুল সে করেছে। সেটাই। তোর মতো একটা অকর্মা ছেলেকে আমি আমার অফিসে রাখতেও চাই না। সেজন্য বেরিয়ে যা আমার অফিস থেকে। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই। কি কথা বল? আমাকে যে বের করে দিবেন তা কি আপনার বাবা জানে? জানি তো। আমি আমার বাবার সাথে কথা ঠিক করে তারপরে তোকে বের করছি। কি স্যার নিজেই কথা বলেছে? তা নয় তো কি। আমি স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করে নিচ্ছি। কল দেয়, কিছুক্ষণ ফোন বন্ধ, কারণ নিলয় রহমান তো এখন কথা বা হাত পা নাড়াতে পারে না। সেজন্য ওনার কাছে এখন মোবাইলও নেই। কোনো লাভ হবে না, সেজন্য বেরিয়ে পড়। আকাশ, তুই বরং বেরিয়ে পড়। তুই এখানে কেন? ও থাকলে তোর কি সমস্যা? নীল, তোকে আমি বলেছিলাম না কোনোভাবেই তুই আমার সামনে আসবি না। তুই কে রে ওকে বলার যে তোর সামনে ও আসতে পারবে না? থাক ম্যাম, বাদ দিন, ওকে তো বের করে দিয়েছেন, ভালো করেছেন। এবার ও কি করে অন্য কোনো কোম্পানিতে জব নেবে তা আমি দেখব। আমি এখনই সব কোম্পানিতে মেসেজ করে জানিয়ে দিচ্ছি, কেউ যেন কোনোভাবে ওকে তাদের কোম্পানিতে না নেয়। যেই ভাবা সেই কাজ। একটা মেসেজ পাঠিয়ে দেয়। সে মেসেজটা রিমিও পায়। সে যেন ইরাকে বলার জন্য চলে যায়। এদিকে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। অফিস থেকে বের হয়ে বাসায় ফিরে আসে। এসে আকাশ ওর সবকিছু গুছিয়ে নেয়। তারপর বাড়ি থেকে বের হয়ে চলে আসে নিলয় রহমানের বাসায়। ওখানে এসে জানতে পারে কয়েকটা দিন আগে উনি হার্ট অ্যাটাক করেছে। তাহলে একটা কাজ করি, আমি কয়েকটা দিন পরেই তো প্রজেক্ট উদ্বোধন করবে, ওখানে তো কিছু কোড দিয়ে বাকি কাজ শুরু করতে হবে, কিন্তু সে কোড তো অন্য কেউ পারবে না।
তাহলে কি ওই দিন আসবো ওখানে? পুরো বিষয়টা ভাবতে থাকে। কিছুক্ষণ পরে আবির কল দেয়। আবারও সে জায়গায় চলে আসে যেখানে আকাশ ওর সবকিছু সিকিউরিটি দিয়ে রেখেছিল। এত লেট করলেন যে? কিছু কাজ ছিল, এখন বলো। এইদিকে আসুন। কিছু কি হয়েছে? ওই জায়গায় ধ্বংস হয়ে গেছে। তার মানে ওখানে কেউ গিয়েছিল। যাই হোক, ওই দিকের কি খবর? খবর তেমন একটা ভালো না। সব তো ঠিক থাকার কথা। কালকে আমাদের একবার ইকবালের সাথে দেখা করতে হবে। যার কাছ থেকে আমরা অস্ত্র আনি তার কথা তো বলছো? হ্যাঁ, ওর থেকে কিছু অস্ত্র আনতে হবে। একটা ছোট গ্রুপের মাফিয়া আমাদের হুমকি দিয়েছে। ওদের সাহস হয় কি করে আমাদের হুমকি দেওয়ার? এই জন্যই তো ওদের মারতে হবে। তাহলে যাও আর অস্ত্র নিয়ে আসো। এবার আপনাকে যেতে হবে। আসলে ইকবাল আপনাকে দেখতে চায়। উনি প্রায় সময় আপনাকে দেখার জন্য বলে, কিন্তু আপনি সময় পান না বলে হার আশাও হয় না। ঠিক আছে, তাহলে কালকে যাব। পরের দিন আমার কাজ আছে। আচ্ছা, আমি তাহলে ইকবালকে জানিয়ে দিব। এদিকে বাকি কাজ নিয়ে ভাবতে থাকে, কি কি অস্ত্র কিনবে না কিনবে সেগুলো ভাবতে থাকে, সাথে লিখে রাখে। ওইদিকে রিমি আসে ইরার কাছে। একটা কথা কি জানেন? কি কথা? আপনি কি মেসেজটা পড়েননি? কিসের মেসেজ? রহমান গ্রুপ থেকে করা মেসেজটা। কই না তো। কোনো দুঃসংবাদ আছে নাকি? অনেক বড় সুসংবাদ। কই দেখি তো। পুরো মেসেজটা পড়ে ইরা তো খুশিতে রিমিকে জড়িয়ে ধরে। এত ভালো একটা খবর শোনালে আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। ম্যাডাম, এখনই এত খুশি হওয়ার কিছু হয়নি। ওরা এটাও বলে দিয়েছে, কেউ যদি আকাশকে তাদের কোম্পানিতে নেয় তাহলে ওরা সেই কোম্পানিকে মার্কেটে টিকতে দেবে না। আচ্ছা, আমি ব্যাপারটা বাবাকে জানাই, কেমন? একটু পরে ইরার বাবা অফিসে আসে, ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, ইরা, তুই যে করেই হোক আকাশকে খোঁজার ব্যবস্থা কর। ও যেখানে থাকুক না কেন, ওকে আমাদের কোম্পানিতে আনতে হবে। কিন্তু বাবা, এতে তো রহমান গ্রুপ আমাদের। ওরা কিছুই করতে পারবে না। রহমান গ্রুপে যা এতদিন বিনিয়োগ করে এসেছে তারা শুধু আকাশের কারণে। এখন ওরা যখন জানবে আকাশ ওদের কোম্পানিতে নেই, তখন ওরা আর বিনিয়োগ করবে না। তাহলে বাবা, তুমিও খোঁজ নাও, আমিও খোঁজ নিই। যে করেই হোক আকাশকে খুঁজে বের করতেই হবে। তবে একটা কথা, যে করে হোক তুই আকাশকে রাজি করাবি। কিন্তু সে তো আমাকে চিনে না, বা আমরাও তাকে চিনি না। তাহলে? ওকে দরকার হলে 3 কোটি অফার করবি। দরকার পড়লে তুই নিজে ওরে বিয়ে করার প্রস্তাব দিবি। আমি একটা লোককে না দেখেই? যদি তোর ওকে পছন্দ হয় তাহলে বিয়ের প্রস্তাব দিতে পারিস, কিন্তু আমি যে কোনো উপায়ে আকাশকে চাই। ঠিক আছে বাবা, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আগে ওকে খুঁজে বের করার চেষ্টা করো। রিমি, আমাদের সব লোকদের বলে দাও, আকাশের খোঁজ যে দিতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা দেব। রহমান গ্রুপে আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তাদেরও বিষয়টা জানাও। জি স্যার, জানাচ্ছি। এরা তো সব দিকে জানাতে থাকে। নীলা আর নীল অফিসে বসে আছে। তখন, আমাদের তো আর একদিন পরে প্রজেক্ট শুরু হবে। আমরা নিজেদের কাজটা অনেক ভালো করে করতে হবে, যেন যে দেখবে সেই যেন টাকা দিতে রাজি হয়। এত বছর ধরে যারা আমাদের পাশে ছিল, আমি আশা করি তার এখনো আমাদের পাশেই থাকবে। তুমি আমার পাশে থাকবে তো? অবশ্যই থাকবে। যখন যেখানে বলবেন আমি তখনই সেখানে চলে আসব। ঠিক আছে, তাহলে যাও এখন ওই দিনের প্রোগ্রামের কাজ করতে থাকো। তবে একটা কথা, জি বলুন। তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। সবকিছু যেন সুন্দরভাবে হয়, কোনো কিছুর কমতি যেন না থাকে। আমি নিজের হাতে সব সামলে নিব। এখন আসি আমি। নীল এসে ওই কর্মচারীকে বলতে থাকে সবকিছু যেন ঠিকভাবেই করে। ওখানে সবাই জানে নীল ওদের থেকে কিছুটা ভালো পারে, কিন্তু একটা প্রজেক্ট পুরোপুরিভাবে করার জন্য অতটা জ্ঞান নীলের এখনো হয়নি। পরের দিন, আবির, চলো তাহলে। জি ভাই, চলুন। আরো কয়েকজন লোক নিব কি? ওখানে তো লোক থাকবে ওদের, ওরাই সব করে নিবে। ঠিক আছে ভাই, চলুন। ওরা ইকবালের অফিসে আসে, এসে নিজেদের মধ্যে পরিচয় হয়ে নেয়। সত্যি তোমার সাথে দেখা হবে ভাবতেও পারিনি। আমি নিজেও ভাবতে পারিনি। কি ভাবতে পারোনি? আমাকে দেখার জন্য আপনি এতটা উদ্বিগ্ন হয়ে থাকবেন। তোমার সাথে যারা কাজ করে তাদের সবাইকে আমি চিনি, জানি
কিন্তু তুমি আমার সাথে 2 বছর ধরে কাজ করো, অথচ দেখো আমি তোমাকে আজকে দেখলাম। তবে 2 বছরে তুমি অনেক উপরে চলে এসেছো। আমার তো আরো উপরে ওঠার ইচ্ছে আছে। কতটা উপরে উঠতে চাও? যতটা উপরে উঠলে আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পাবে না। তোমার এই অ্যাটিটিউড আমার অনেক ভালো লেগেছে। এখন চলো, কি কি অস্ত্র রাখবে তা দেখে শুনে নিয়ে নাও। ওরা এক এক করে 20টা অস্ত্র কেনে, তাও আধুনিক দেখে। সেগুলো টাকা পেমেন্টও করে দেয়। সত্যি তোমার পছন্দ আছে বলতে হবে। তা হয়তো আছে কিছুটা। আমরা তাহলে চলি। মাঝে মাঝে এসে দেখা করে যেও। আচ্ছা, আসবো সময় করে। আকাশ আবির যাওয়ার 1 ঘন্টা পরে রকি ওখানে আসে। রকির সাথে আকাশ গ্যাঞ্জাম হবে মূলত, সেজন্য রকি ওই অস্ত্র কিনতে আসে। ভাই আমার কিছু অস্ত্র লাগবে। কি ধরনের অস্ত্র লাগবে? ভাই বেশি না, 3টা দিলেই হবে। 3টা দিয়ে কি করবি? কি করব ভাই? ওই আবিরকে মারবো। আবির বলতে পাহাড়ে থাকা ছেলেটা? আপনি কি ওদের চিনেন? আমি যদি না চিনি তাহলে আর কে চিনবে বল? তা আমি শুনলাম তোর সাথে ওদের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। ঠিকই শুনেছেন, সেজন্য তো আমি অস্ত্র নিতে এসেছি। ঠিক আছে, পছন্দ করে নে। রকি 3টা অস্ত্র নিয়ে নেয়। টাকা দেওয়া শেষ। এবার রকি ওখান থেকে যেতে চাইবে, তখনই একটা কথা তোমাকে না বললেই নয়। কি কথা ভাই? আবির কিন্তু 3 ঘন্টা আগে এসেছিল। আমার থেকে 20টা অস্ত্র নিয়ে গেছে। কি বলছেন ভাই? ঠিকই শুনেছিস। ওর দলে আছে প্রায় 40 জনের মতো লোক, আমার কাছে 10 জন। সেজন্য তোকে একটা কথা বলি, শত্রুতা থাকতেই পারে, কিন্তু যার সাথে লড়াই করবি সে যেন তোর থেকে দুর্বল হয়। ভাই আমি এখন কি করব? কি করবি না করবি সেসব কিছু তোর ব্যাপার। আপনার থেকে যদি 20 জন ভাড়া নিই? জন প্রতি 1 লাখ করে দিতে হবে। যদি এদের মধ্যে কেউ মারা যায় তাহলে ক্ষতিপূরণ হিসেবে আরো 5 লক্ষ টাকা দিতে হবে জন প্রতি। ভাই এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। ওদের তো ভাড়া করেই নিয়ে যাচ্ছি, তাহলে নতুন করে আবার কেন? শুধু টাকার জন্য আমি আমার লোকদের মারা যেতে দিতে তো পারি না। আচ্ছা লাগবে না। চলে আসে ওখান থেকে। এদিকে আকাশ সবগুলো অস্ত্র ওর লোকেদের মধ্যে ভাগ করে দেয়। যারা অস্ত্র ভালো চালাতে পারে তাদের হাতে নতুন অস্ত্র দেয়, তাদেরগুলো অন্যদেরকে। এক কথায় বদলা বলদি বলতে পারেন। তোমরা কিন্তু সাবধানে থাকবে। কেন ভাই, কিছু কি হয়েছে? ইকবাল কল করেছিল, রকি ও অস্ত্র কিনেছে, তবে 3টা। ও তো আমাদের সাথে তাহলে মোটেও পারবে না। জানি, তারপরও সাবধানে থাকিও। আমি তাহলে গেলাম। পরের দিন নীলা আর নীল মিলে পুরো প্রজেক্ট সবার সামনে আনে। ওখানে বড় বড় সব কোম্পানি থাকে। আপনাদের উদ্দেশ্যে আমরা এই প্রজেক্ট তৈরি করেছি। এটার মাধ্যমে আমরা নিজেদের সিকিউরিটি বাড়াতে পারবো। আমরা তাহলে এটা শুরু করছি। এখন আপনারা এর কার্যকারিতা দেখবেন। ওরা সেই প্রজেক্ট সবার সামনে চালায়। 1 মিনিট পরে সব স্থির হয়ে যায়, মানে প্রজেক্ট কোডিং করতে থাকে। আপনারা কেউ নিরাশ হবেন না। নীল, এটা ঠিক করো। হ্যাঁ, এখনই করছি। নীল 30 মিনিট ধরে চেষ্টা করে চলেছে, কিন্তু কোনোভাবেই পারছে না কিছু করতে। নীল, আর কতক্ষণ লাগবে তোমার? বুঝছি না কেন হচ্ছে না। একে একে কোম্পানির লোক নিজেদের মধ্যে কথা বলতে থাকে, যে কথাগুলো নীলার কানে ঠিকই আসে। আপনারা একটু সময় দিন। কতক্ষণ সময় দিব বলুন? আপনাদের তো আগেই সবকিছু ঠিক করা উচিত ছিল। এখন এসে যদি এরকম করেন তাহলে কিভাবে হবে বলেন? সেটাই তো, আমরা যে বিনিয়োগ করব সে ভরসাই তো পাচ্ছি না। প্লিজ আপনারা যাবেন না, একটু সময় দিয়ে সাহায্য করেন। নীল, কি করছো তুমি? তাড়াতাড়ি করো, নয়তো ওনারা চলে যাবে তো। আমি চেষ্টা তো করছি, কিন্তু কোনোভাবেই পারছি না কোনো কিছু করতে। এটা বললে তো হবে না, তোমাকে যেভাবেই হোক কাজটা করতে হবে। দেখছি আমি। যতই চেষ্টা করিস না কেন নীল, এটা তুই পারবি না। কথাটা বলতে বলতে ভেতরে আসে। আবারও আকাশকে দেখে নীলা তো রেগে যায়। তোকে ভিতরে আসতে দিয়েছে কে? আমি এর আগেও এখানে অনেকবার এসেছি, সেজন্য আমাকে এরা চেনে। নীলা, আমার মনে হয় আকাশই এটা খারাপ করেছে। আমি কি করে খারাপ করেছি? নীলা, তোমার কি মনে নেই আকাশ ওই দিন বলেছিল না? আমার সবই মনে আছে। তার মানে তুই আমাদের লস করার জন্য এইসব করেছিস? আরে আমি এইসব কেন করব? শেষবার তুই এই প্রজেক্টের কাজে ছিলি,
আমি তোকে বের না করতেই তুই এরকম গিরগিটির মতো রং বদলে ফেলবি? দেখুন, আমি এসেছি গাড়ির চাবি আর বাড়ির চাবি আপনাকে দেওয়ার জন্য। কিসের চাবি আর কিসের গাড়ি? যেগুলো আপনার বাবা আমাকে দিয়েছিল। তুই কি আমাকে বোকা পেয়েছিস? বোকা পাওয়ার কি আছে? যাই হোক, এই নিন আপনাদের জিনিস। নীলা চাবি দেয়। ততক্ষণে কেউ একজন ইরাকে কল দিয়ে এখানে আসার জন্য বলে। সেজন্য ইরা আর দেরি না করে রিমিকে নিয়ে বেরিয়ে পড়ে। তা তোর বেতন কত ছিল? এই তো 2 কোটি টাকা। কি? বাবা তোকে এত টাকা বেতন দিত? হ্যাঁ দিত। যাই হোক, চলি আমি এখন। তুই যাওয়ার আগে আমার এটা ঠিক করে দিয়ে যাবি। আমি যখন কিছু করিনি তখন এটা আমি কেন ঠিক করব? কারণ ওই দিন অফিসে তুই শেষ সময় ধরে টেকনিক্যাল রুমে ছিলি। ওখানে কিছু একটা করে পুরো প্রজেক্ট এখন সমস্যা হয়ে গিয়েছে, যার কারণে এটা এখন সমস্যা করছে। নীল ঠিকই বলেছে। আমি আপনাদের কোম্পানিতে নেই, সেজন্য আপনার কথা শুনতে আমি বাধ্য নই। তুই কি ভেবেছিস তুই এত সহজে বাঁচতে পারবি? আমি না বললে তোকে এখানে কেউ চাকরিতে রাখবে না। তাতে আমার কোনো ক্ষতি হবে না, কেননা আমি চাইলে নিজেরই কোম্পানি বানাতে পারি। সেটা তো পারবেই, কারণ কোম্পানির অনেক টাকাই তো মেরে খেয়েছিস। নীল, মুখ সামলে কথা বলবি বলছি, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। ও যা বলেছে ঠিকই বলেছে। আমার মনে হয় তোকে পুলিশেই দিতে হবে। এত সহজ কি পুলিশ দেওয়া? আমি না পারলে ও নীলা ম্যাম কিন্তু পারবে। এইটা ঠিক বলেছ। সেই জন্য তুই এটা ঠিক করবি, নাকি আমি পুলিশ ডাকবো? একে একে সবাই দোষারোপ করতে থাকে। সেজন্য আকাশ কোনো উপায় না পেয়ে সবটা ঠিক করে দেয়। তারপরে যেতে চাইবে, ওখানেই বিপত্তি ঘটে। এত সহজে গেলে কি হবে? আমাদের কাজ তো শেষ। ম্যাম, কাজ তো শেষ, কিন্তু কতক্ষণ এই জিনিসটা ঠিক থাকবে তা তো আমরা জানি না। তাহলে এখন কি করা উচিত? ওকে, আপাতত 2-3 দিনের জন্য জেলে রেখে দিন। তাহলে এর ভিতরে যদি আবার সমস্যা হয় তাহলে ও সেটা ঠিক করে দিবে। আইডিয়াটা কিন্তু মন্দ দাওনি। আমি তো চাই আপনার ভালো হোক। তাহলে আমি পুলিশকে কল করছি। জি ম্যাম, তাড়াতাড়ি করুন। এরই মধ্যে ইরাও আসে রিমিকে নিয়ে। আকাশকে এখানে দেখতে পেয়ে, আরে আপনি এখানে কেন? এসেছি একটা কাজে। তা আপনি এখানে? আমি এসেছি একজনের খোঁজে। চৌধুরী কোম্পানি থেকে মিস ইরা এসেছে যে। আমি এসেছি আকাশের খোঁজে। ওর খোঁজে কেন? শুনেছি আপনি ওকে আপনার কোম্পানি থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি তো। সেজন্য ও আজকে আমার কোম্পানির ক্ষতি করার জন্য এখানে চলে এসেছে। কি বলেন? তা কোথায় সে? কোথায় আবার? তোমার সামনে দাঁড়িয়ে আছে। ওটাই আকাশ, যাকে আমি আমার কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছি। কথাটা শুনে ইরা তো অবাক হয়, সাথে খুশিও হয়। খুশিতে আকাশকে জড়িয়েও ধরে। এতে বাকি কোম্পানিগুলো দেখতে থাকে। ওখানে যে কোম্পানি আছে তারা আবার ইরার চেয়ে কম পজিশনেই আছে। মিস ইরা, আপনি কি ওকে আগে থেকে চেনেন? একটা পার্টিতে পরিচয় হয়েছিল, কিন্তু ও যে আপনার কোম্পানিতে কাজ করে সেটা জানতাম না। এখন তো জানছো। নীল, পুলিশকে কল দাও। ম্যাম, পুলিশ কেন? নীলা বাকি কথা বলে। সবটা শোনার পরে, ম্যাম, আর যাই করুন না কেন ওকে পুলিশে দিবেন না। ঠিক আছে, তবে ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমি ওর মুখটাও দেখতে চাই না। আমার সাথে চলো। কি করার, চলে আসে ইরার সাথে। ইরা আকাশকে নিয়ে রেস্টুরেন্টে আসে আর রিমি চলে যায় অফিসে রফিক চৌধুরীর সবটা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। এটা আমার কর্তব্য। আচ্ছা, আমরা কি আপনি থেকে তবিতে আসতে পারি না? পারা যায়, তবে আমার জন্য অনেক করেছেন। আমি তো তোমার জন্য আরো অনেক কিছু করতে। আমি ঠিক বুঝলাম না। মানে হলো, তুমি আমাদের কোম্পানিতে কাজ করবে এখন থেকে। কিন্তু ওই কোম্পানির মালিক তো আমাকে বের করে দিয়েছে। তাহলে তুমি তোমার কোম্পানিতে আমাকে যদি নাও তাহলে তো সমস্যা হবে তোমার। যাই হয়ে যাক না কেন, আমি সামলে নিব। তুমি শুধু এটা বলো তুমি রাজি কিনা। আমি না হয় রাজি হলাম, কিন্তু আমার তো কিছু সমস্যা আছে। সমস্যা মানে? শারীরিক কোনো কিছু নয় তো? দেখ, ওইসব কিছু না। আমি মাসে অনেক দিনই কাজে আসি না, যদিও আসি হুটহাট আমি বের হয়ে যাই। ওটা কোনো ব্যাপার না। আমাকে আগের অফিস থেকে যা যা দেওয়া হতো সবই আমি জানি। আমি তোমাকে কি কি দিব সেটা এখন শোনো। ঠিক আছে, বলো।
তুমি আমার বাড়িতে আমাদের সাথেই থাকবে, মানে আমার বাড়িতে বাবা মা আর আমি থাকি। গাড়ি তো আছেই, যখন যেটা ব্যবহার করতে ইচ্ছে করবে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার পরিবার, বাবা মা যদি আপত্তি থাকে আমি তোমাদের বাসায় থাকাতে? যেখানে বাবা নিজেই বলেছে তোমাকে বিয়ে করে হলেও রেখে দিতে, সেখানে বাড়িতে তো থাকতেই দিবেই। কি ভাবছো? থাকা বা তোমার গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে না। এখন বলো, তোমাকে বেতন কত দিতে হবে? দেখো, আমি তোমাদের কোম্পানিতে আগে 2 মাস ফ্রিতে কাজ করব। তারপর কি করবে? যদি আমার মনে হয় তোমাদের সবকিছু ঠিক আছে তাহলে আমি কাজ করব, আর তোমাদের আমি যা লাভ করে দিব তার 3 ভাগের 1 ভাগ আমি লাভ নিব। এতে মাসে আমাকে কোনো বেতন দিতে হবে না। এতে তো তোমারই লস হবে। আমি বরং তোমাকে মাসে 2 কোটি করে দিব, আর প্রজেক্ট লাভ যদি তোমার চাই তাহলে আমি দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে এখন হোটেলে গেলাম। হোটেলে কেন? নীলার বাবা যা দিয়েছে সবই আমি ফিরিয়ে দিয়েছি, এখন হোটেলে থাকছি। তাহলে চলো, হোটেল থেকে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো এখনই। কি করার, হোটেল থেকে বাড়িতে নিয়ে আসে। আকাশকে দেখে রফিক চৌধুরী এবার অনেক সাহস পায়, কেননা উনি কখনো ভাবেনি আকাশকে উনি আবারও নিজের কাছে ফিরিয়ে আনতে পারবে। ইরা, ওকে রুমটা দেখিয়ে দে, তুমি রেস্ট নাও। রুমটা দেখিয়ে দেয়। আকাশ ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমিয়ে পড়ে নিচে ড্রয়িং রুমে। সত্যি ইরা, আজকে আমি অনেক খুশি। আমি জানি তো তুমি অনেক খুশি। শোন, ওর যেন কোনো কিছুর কমতি না হয়। নাজমা বেগম, হ্যাঁ বলো। আকাশের যেন কোনো অসুবিধা না হয়। ও যখন যা খেতে চাইবে তখনই ওকে তা রান্না করে দিবে। তোমাকে বলতে হবে না আর। আমি ওকে এই বাড়ির জামাইয়ের মতো করেই রাখবো, কিন্তু ও যদি ইরাকে বিয়ে করতে রাজি না হয়? মা, ওইগুলো সামনে চিন্তা করা যাবে, তুমি এখনই এসব নিয়ে চিন্তা করা বন্ধ করো, কেমন? তাহলে সবার সবকিছু মনে থাকবে তো? থাকবে। আর মা, তুমি মনে করবে তোমার মেয়ের একমাত্র জামাই, সেই জন্য আমার জামাইয়ের যেন কোনো কিছু কমতি না হয়, বুঝলে? আচ্ছা, তুইও ফ্রেশ হয়ে আয়। এরাও যে যার মতন চলে যায়। ওইদিকে নীলার প্রজেক্ট দেখিয়ে প্রায় 50 কোটি টাকা বিনিয়োগ নিয়ে নেয়। এতে নীলা তো অনেক খুশি। সত্যি নীল, তুমি অনেক সাহায্য করেছো আমাকে। এটা তো আমার কর্তব্য ছিল। আজ থেকে তুমি আমার প্রজেক্ট সবকিছু দেখাশোনা করবে। আমি তোমাকে এখন থেকে 10 লাখ টাকা বেতন দেব। কি বলছেন ম্যাম, সত্যি বলছেন? সত্যি বলছি আমি। তাহলে তো আমার ভাগ্য খুলে গেল। ওরাও কাজ শেষ করে নীলা বাসায় যায় আর নীল অফিসে আসে। কাজটা কি ঠিক করলেন? কোন কাজ? এই যে আকাশ স্যারকে এভাবে বের করে দেওয়া। তো কি করব, ও বের না হলে তো আমি নিজের জায়গাটা ধরে রাখতে পারবো না। তাই বলে ওনার এত বড় ক্ষতি না করলেও পারতেন। আমি যা করেছি নিজের স্বার্থে করেছি। যদি তোমরা কোনো চালাকি করো আমি তোমাদেরও বের করে দিব। এমনটা করলে আমরা ম্যামকে সবটা বলে দেব। ঠিক আছে, আমি তোমাদের একজনের স্যালারি 1 লক্ষ টাকা করে বাড়িয়ে দেব। কি সত্যি বলছেন? সত্যি। তবে এর বিনিময়ে তোমরা এখন থেকে আমার হয়ে কাজ করবে। কোনোভাবেই নীলাকে এটা বুঝতে দেবে না আকাশের জন্য এত কিছু হয়েছে। যেহেতু আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, সেহেতু আমরা তো আপনার জন্য এটুকু করতেই পারি। তাহলে তোমরা এখন থেকে আমাকে সাহায্য করবে আর আমি তোমাদের। ঠিক আছে, তাই হবে। এদের তো নীল হাত করে নেয় বেতন বাড়িয়ে দেওয়ার কথা বলে। এইদিকে আকাশের ঘুম ভাঙে, নিচে নেমে দেখে বাকিরা গল্প করছে। আন্টি, নাস্তা হবে? খিদে পেয়েছে। তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। ইরা, তোরা গল্প কর। ওরা গল্প করে আর নাজমা বেগম নাস্তা বানিয়ে দেয়। খাওয়া শেষ হলে আমি একটু বের হব, রাতে নাও ফিরতে পারি। আমি কি আসবো? আসতে হবে না, আমি সকালে চলে আসব। আচ্ছা, সাবধানে থাকিও। চলে আসে আস্তানায়। ওখানে আবিরকে সব রেডি করতে বলে, কারণ আজকেই রকিকে মারার জন্য বের হবে। সব রেডি তো? জি, সব রেডি। তবে একটা কথা, রকিও কিন্তু অস্ত্র কিনেছে, সেজন্য তোমরা সাবধানে থাকবে। ঠিক আছে। ওরা বেরিয়ে পড়ে রকির আস্তানার দিকে। ওইদিকে রকি অস্ত্রগুলো রেডি করে তার লোকেদের ভাগ করে দিচ্ছে। তখনই গুলির আওয়াজ হয় আর রকির একজন লোক ওখানেই মারা যায়। এতে বাকিরা নিজেদের পজিশন নিয়ে নেয়।
ভাই, গুলি করলো কে? যেই গুলি করুক, তোরা এখন ওদের উপরে গুলি করতে থাক। একে একে দুই দলে লড়াই হতে থাকে, কেউ কারো থেকে কোনো অংশে কম না। আসলে আকাশও 10 জন লোক নিয়েই এসেছে, যেন যুদ্ধটা সমানে সমানে হয়। কিছুক্ষণ পরে বুলেট তো শেষ। আমারও সেম অবস্থা, এখান থেকে ভাগ। ওরা ভেগেও কোনো কাজ হয়নি, এর মধ্যেই ওদের ধরে ফেলা হয়। ভাই আমার প্রাণ ভিক্ষা দিন। আবিরও তোমার সাথে যেন কি করেছে? আপনি ওকে আমার হাতে ছেড়ে দিন। ওর কি হাল করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, যা করার করে নাও। আবির রকিকে পানিতে ফেলে দেয়, ওর সাথে পাথর বেঁধে। আসলে এইভাবে রকি এতদিন লোকদের মারতো, আজকে রকিরও সেম অবস্থা। সেজন্য রকির এই নিয়ে আফসোস। বুঝতেই তো পাচ্ছেন, যে এতগুলো বছর লোকদের পানিতে পাথর বেঁধে মেরে ফেলতো, আজকে সেইভাবে নিজেই মারা গেল। কিছুক্ষণের ভেতরে ওরা আস্তানায় আসে। এরপর কি করবেন? ছোটখাটো যেসব মাফিয়া আছে তাদের চেষ্টা করো আমাদের দলে নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমি তাই করব। যদি রাজি না হয় তাহলে মেরে ফেলবো, তাই তো? এটা ছাড় উপায় কি? নয়তো আমাদেরই কাল হয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছি ভাই। ভোরবেলায় পর্যন্ত আস্তানায় থাকে, তারপর চলে আসে ইরাদের বাসায়, এসে নিজের রুমে ঘুমিয়ে যায়। সকালবেলায় আকাশ, এই আকাশ, ওঠো তাড়াতাড়ি। আপনি কে? হ্যাঁ, এইটা আবার কেমন কথা? আমাকেই ভুলে গেলে? এবার মনে পড়েছে। আসলে এই প্রথম কোনো মেয়ে আমাকে সকালে ঘুম থেকে ডেকে তুললো। এখন নিচে নামো, কথা আছে তোমার সাথে। কি কথা? নীলা তো তোমার নামে মামলা করেছে। তুমি নাকি ওদের কোম্পানি থেকে 5 কোটি টাকা চুরি করেছো। তোমাকে এসব কে বললো? থানা থেকে কল এসেছিল রাতে, বলল তুমি আমাদের সাথে থাকো কিনা, কারণ গতকাল আমি তো তোমাকে নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো কোনো কিছু চুরি করিনি। কিন্তু এটা প্রমাণ করবে কিভাবে? আমি চুরি করিনি এটা প্রমাণ করার চেয়ে আমি যে চুরি করেছি এটা আগে নীলা প্রমাণ করুক। এই কথাটা ঠিক বলেছ। তুমি একবার পুলিশ স্টেশনে যাও, আমি উকিল নিয়ে ওখানে আসছি। ঠিক আছে, যাচ্ছি আমি। কিছুক্ষণের ভেতরে পুলিশ স্টেশনে আসে, এসে কথা বলতে থাকে। ইরাকে তখন যা যা বলেছে সে সবটা আবার ওসিকেও বলে। দেখুন, উনি তেমন কোনো প্রমাণ দেয়নি। উনি বলেছে আপনি ওনাদের কোম্পানি থেকে ফেরার কিছুদিন আগে টাকা নিয়েছেন। তাহলে তাকে বলুন প্রমাণ করতে। এখন কি করবে বলুন? উনি এত বড় কোম্পানির মালিক, সেই জন্য বুঝতেই তো পাচ্ছেন। বুঝি আমি সবই, তবে ওই নীলাকে আমি অনেক তাড়াতাড়ি করে পথের ভিখারি বানিয়ে ছাড়বো। আবার সে কথা তুমি আমার সামনে বলছো? আমি তো চুরি করব না, কোম্পানি দিয়েই আমি ওকে হারাবো। ও তাই নাকি? তা কার কোম্পানিতে যোগ দেবে? আমিও দেখবো সে কোম্পানি কতদিন টেকে। আকাশ আমার কোম্পানিতে যোগ দিবে। কথাটা বলতে বলতে নীলা যেমন ভেতরে আসে, তেমনি ইরাও আসে। ইরা এসে আকাশের পাশে দাঁড়ায়, আবার নীলা অন্য সাইডে। তো মিস ইরা, কোনো একটা ছেলের কারণে নিজের বিপদ ডেকে আনছো? আমি তো আপনাদের মতো না যে একটা ছেলেকে দিয়ে উপরে উঠে এখন তাকেই ভুলে যাব। কি বলতে চাও তুমি? আমার বলা কথাগুলো খুব সামান্য। অফিসার, আকাশ যে টাকা নিয়েছে তা নীলা রহমানকে প্রমাণ করতে বলুন। ম্যাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ বলতে আমি আমার বিজনেসের আয় ব্যয় হিসেবে 5 কোটি টাকা কম পেলাম। হিসাবের দায়িত্ব তো অ্যাকাউন্টের হাতে থাকে। আকাশ তো আপনার কোম্পানিতে সাধারণ ব্যক্তি বললেন, তাহলে ও কি করে করবে বলুন? ইরা চৌধুরী তো ঠিকই বলেছে। তাহলে মিস নীলা বলুন, আপনার কাছে কোনো জবাব তো নেই? বর্তমানে আমার কাছে তো প্রমাণ নেই। দেখুন, প্রমাণ নেই, অথচ আপনি ওনার নামে এরকম মিথ্যা একটা কেস করে দিলেন। আমার লোককে মিথ্যে কেস দিয়ে তার মানহানি করেছে, সেই জন্য কি? আমি এই মানহানির জন্য জরিমানা চাই। তুমি কি পাগল হয়েছো? আমি দেব জরিমানা? আপনাকে কোনো জরিমানা দিতে হবে না, তবে আমি আপনাকে এইটুকু চ্যালেঞ্জ দিব, 2 বছরের ভিতরে আমি আপনার কোম্পানিতে পথে বসিয়ে ছাড়বো। আমার বাবা 700 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, এত সহজে তো তা শেষ হবে না। এই 700 কোটি টাকার মধ্যে 400 কোটি টাকারই কিন্তু শেয়ার হোল্ডার আছে, তা কিন্তু ভুলে যাবেন না। তাতেও 300 কোটি তো থাকবে। শুধু অপেক্ষা করুন। এরপর পুলিশ স্টেশনে ঝামেলা শেষ করে আকাশকে নিয়ে অফিসে আসে, আর সবার সাথে পরিচয় করিয়ে দেয়।
তারপর কাজ করার জন্য আমার কিছু যত্নপাতি আর কিছু গ্যাজেট লাগবে। আচ্ছা, আমি 7 দিনের ভেতরে তা এনে দিব। তুমি আমাকে লিস্ট করে দিও। ঠিক আছে, পাঠিয়ে দিব। এরপর সবকিছু লিস্ট করে দেয়। 7 দিন পরে সবকিছু নিয়ে আসা হলো। তারপর আকাশ সেগুলো নিজের মতন করে সবকিছু সেট আপ করে নেয়। এতে পুরো 15টা দিন কেটে যায়। বাবা, আকাশ তো সারাদিন অফিসে কাটিয়ে দিচ্ছে। ও যা যা চেয়েছে সব আনা হয়েছে তো? সেগুলো নিয়েই তো কাজ করছে। এখানে খাবার আছে ওর জন্য, নিয়ে যা। আচ্ছা দাও। খাবার নিয়ে অফিসে আসে। আকাশ যে রুমে আছে সেখানে যায়। এই যে, সারাদিন কাজ করলে হবে? খাবার তো খেতে হবে। এইগুলো সেট আপ করতে আরো 20 দিন লাগবে, তারপর আমি বাকি কাজ শুরু করব। তো খেয়ে নাও। হাতে তো ময়লা। আরে চিন্তা করছো কেন, আমি খাইয়ে দিব। কোম্পানির মালিক হয়ে খাইয়ে দিবেন আমাকে? তো কি হয়েছে, আমি তো খাইয়ে দিব। এর চেয়ে বেশি কিছু চাইলে সেটাও দিব। এখন হা করো। ইরা খাইয়ে দেয়। ছোট বাচ্চাদের মতন আকাশও খেয়ে নেয়। এভাবেই প্রতিদিন ইরা আকাশকে খাইয়ে দিতে থাকে। এভাবে ইরাদের কোম্পানিতে 1 মাস ধরে সবকিছু সেট করে নেয়। ওইদিকে চৌধুরী গ্রুপ থেকে কিছুই তো হলো না। ও পারলে তো কিছু করবে। এটা ঠিক বলেছ, কিন্তু আমাদের কাজ কিন্তু আরো বাড়াতে হবে। ও চিন্তা করবেন না, আমি অনেক টেকনিক্যাল হ্যাকার নিয়ে এসেছি যারা আমাদের সাহায্য করবে। তখনই নীলার ফোনে কল আসে। জানায় ওর বাবা নিলয় এখন পুরোপুরি সুস্থ আর ওনাকে দেশে নিয়ে আসা হয়েছে। সেই জন্য নীলকে সাথে নিয়ে নীলা এয়ারপোর্টে আসে ওর বাবাকে নেওয়ার জন্য। বাবা, তুমি কেমন আছো? আমি এখন পুরোপুরি সুস্থ আছি। বিজনেসে কি খবর? সবকিছু ঠিকভাবে চলছে তো ঠিক মতো? সবকিছুই ঠিকভাবে চলছে, তুমি এইসব নিয়ে কিছু ভেবো না। আচ্ছা, আকাশ কোথায়? আর নীল এখানে কেন? আকাশের কথা পরে বলবো তোমাকে। নীল তো অনেক ভালো ছেলে, কোম্পানির অনেক কাজেই ও আমাকে সাহায্য করেছে। আচ্ছা, এখন বাসায় চলো। হ্যাঁ বাবা, চলো তাহলে। ওরা বাসায় আসে। নিলয় রহমানের সুস্থতার কথা শুনে ইরা ওনাকে কল দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? শুনলাম সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। 2 দিন হলো আসলাম। তা তোমাদের কোম্পানি কি খবর? আঙ্কেল, এখন তো অনেক ভালো আছি, তবে সামনে কিন্তু আমার কোম্পানি আপনার কোম্পানিতে টেক্কা দিতে চলেছে। সেটা তো সম্ভব না। তা তোমার বাবাও জানে? আমি জানি আঙ্কেল, কিন্তু আপনি কোম্পানি নীলার হাতে দেওয়ার পরে কোম্পানির কিন্তু অনেক কিছু ঘটে গেছে। কি বলো, কি হয়েছে? আঙ্কেল, আপনি বরং নীলার মুখ থেকে শুনে নেবেন। তবে এইটুকু বলবো, আপনার আলাদিনের চেরাগ কিন্তু এখন আমার হাতে। বলে কল কেটে দিল। নিলয় তো ভাবতে থাকে কিভাবে কি হলো, কেননা ও যা কিছু ভেবেছে তার কোনো কিছুই হলো না। সেই জন্য রাতের বেলায় নীলা বাসায় ফেরে। তখন নীলা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা? আচ্ছা, আমি অসুস্থ হওয়ার পরে কোম্পানিতে কোনো অস্বাভাবিক কিছু হয়েছে কি? কই না তো। তাহলে চৌধুরী গ্রুপের মালিক ইরা আমাকে কল দিল। কি বলেছো ওই মেয়ে? বলল ওদের গ্রুপে নাকি আমাদের কোম্পানির সাথে টেক্কা দিবে। বাবা, এটা ওতে স্বপ্নই থেকে যাবে। তুমি এসব নিয়ে মোটেও ভেবো না, বুঝতে পারছো? বুঝতে পেরেছি। আচ্ছা, তুই যা। রাতে ইরাকে কল দেয় নীলা। কল দিয়ে ওর বাবাকে এই সব কথা ফোনে বলেছে। সে সব জিজ্ঞেস করতে থাকে। দেখো, আমি শুধু তোমার বাবাকে বলেছি এখন থেকে আমার কোম্পানি আর তোমার কোম্পানির সাথে টেক্কা দেবে। তোমাদের কি মনে হয় এত সহজ হবে তা? সহজ তো তুমি করে দিলে। আমি তোমাদের কোম্পানি 30 মাসের ভিতরে পথে বসিয়ে দেব। কি কারণে তা জানতে পারি কি? এই যে আমার কোম্পানিকে চ্যালেঞ্জ করার অপরাধে। কথাটা বলেই কল কেটে দেয়। পাশেই আকাশ বসা ছিল, সব কথা শুনতেও পায়। এখন কি হবে? আমার উপরে ভরসা আছে তো? তোমার উপর পুরোপুরি ভরসা আছে বলেই তোমাকে আমার বেডরুমে আমি আসার পারমিশন দিয়েছি। আমার সব মেশিন সেট করার কাজ সব শেষ। এখন কাল থেকে আমি বাকি কাজ শুরু করব। তবে একটা কাজ করলে ভালো হতো। কি কাজ বলো? আমি যে কোনো কাজ করতে রাজি আছি। ওই কোম্পানিতে আমার টিমে যারা ছিল তাদের যদি কোনোভাবে আনতে পারতাম তাহলে কিন্তু আমার জন্যই ভালো হতো। তাহলে ওদের অফার করি, দেখি ওরা রাজি হয় কিনা। এইভাবে অফার করাটা ঠিক হবে না। তাহলে এখন কি করব? সামনেই তো আবার প্রজেক্ট বানাতে হবে। আমি শিওর এটা ওরা পারবে না, সেজন্য ওদের বাদ দিয়ে দিবে ওরা। তখন আমরা সেই সুযোগটা নিব। এতে করে ওদের আর আসতে কোনো অসুবিধা হবে না। তুমি যখন বলছো
তখন তাই হবে। 2 দিন পরে আকাশ অফিসে আসে। প্রথমত আকাশ নেটওয়ার্ক জাল এমনভাবে বিছিয়ে নিয়েছে যে কেউ চাইলেও এই কোম্পানি কোনো সার্ভার কখনো ডাউন করতে পারবে না। সবকিছু নিয়ে কাজ করতে থাকে। এভাবেই 1 মাস কেটে যায়। সেই জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সব কোম্পানির বস আর তাদের 2 জন করে লোক থাকবে। সেখানে তারা তাদের ডিজাইন নিয়ে আলোচনা করবে। যার ডিজাইন ভালো হবে তাদের সে কাজের উপরে কাজ দেওয়া হবে। কিছুক্ষণ পরে একে একে সবাই তাদের ডিজাইন দেখাতে থাকে, সাথে আলোচনা করতে থাকে। এবার ইরার পালা। আকাশ, তুমি যাও আর ওদের সবকিছু বুঝিয়ে বলো। আচ্ছা, তবে একটা কথা, কি কথা বলো? ওরা যাই বলে না কেন তুমি কোনো উত্তর দিবে না। ঠিক আছে, দিব না। আকাশ ও ডিজাইন একে একে বোঝাতে থাকে, কিন্তু পুরোটা খুবই সংক্ষিপ্তভাবে, যেন কেউ সে অনুযায়ী কাজ না করতে পারে। পুরো ডিজিটাল শোনার পরে নীলা, ওরা আমাদের ডিজাইন নকল করেছে। মিস্টার আকাশ, এটা কি সত্যি? দেখুন, ওটা তো আমি জানি না। এই দেখুন ডিজাইন, আমাদের সাথে মিলে যাচ্ছে অনেক কিছু। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কি? ডিজাইন যে আমি নকল করেছি তার কোনো প্রমাণ কি আছে ওনার কাছে? মিস নীলা, আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ তো নেই, তবে আমি শিওর এই কাজটা ওই করেছে। তাহলে একটা কাজ করি আমরা, এর মাধ্যমে প্রমাণ হবে আমাদের মধ্যে কে এটা কপি করেছে। সেটা কিভাবে সম্ভব? একদম সহজ। 7 দিনের ভিতরে ওরা ওদের ডিজাইন সবার সামনে আনবে, আর আমিও আনবো। যার ডিজাইনের কাজ আর হেক্সা ঠিক মতো কাজ করবে আপনারা তাকেই পুরো প্রজেক্টের কাজ দিবেন। হ্যাঁ, আমি রাজি আছি। নীল, কি বলো তুমি? অবশ্যই আমরা রাজি। ঠিক আছে, তোমাদের কাছে 7 দিন সময় আছে। এই হেক্সা যে পুরোপুরি শেষ করে সাকসেস হবে, তাদের কোম্পানিতে আমরা 200 কোটি টাকা বিনিয়োগ করব। চিন্তা করবেন না, এইসব কিছু আমরাই পাবো। ওখান থেকে যে যার মতন করে চলে যায়। ইরা তো আকাশকে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব হলো? আসলে আমি যখন ওদের ওখানে ছিলাম, কোন সালে কি কি করব তা আমি কোম্পানির ওয়েবসাইটে লিখে রাখতাম। ওরা সেখান থেকেই এটা নিয়েছে। তাহলে এখন কি হবে? তুমি কোনো চিন্তাই করো না, আমি পুরো কাজটা ঠিকভাবে করে নিব। ওইদিকে নীলা ও নিলয়কে জিজ্ঞেস করতে থাকে কিভাবে 2 কোম্পানির লোকের ডিজাইন একরকম হলো। আমার মনে হয় আকাশের সাথে যারা কাজ করেছেন তারা এই কাজ করতে পারে। এরকম হলে আমি ওদের বের করে দেব অফিস থেকে। এখন না, আগে আমরা এই কাজটা শেষ করি, তারপর ওদের বের করে দেব। এদিকে 7 দিন 2 কোম্পানি পুরো কাজটা শেষ করে। তারপর আবারও আসে ওই অনুষ্ঠানে। বাহ, দুজনেরই দেখি পুরো কাজটা করা হয়ে গেছে। আমরা তো আগেই বলেছি আমাদের ডিজাইন ওরা চুরি করেছে। যদি আমরা চুরি করতাম তাহলে তো কোনোভাবে কাজটা আমরা শেষ করতে পারতাম না। এই কথাটা তোমরা ঠিক বলেছ। আচ্ছা, তাহলে একটা কাজ করো, এই ডিজাইন 100 স্পিড দিয়ে এই কাজটা করে দেখাও। কিন্তু এতে তো পুরোটা ক্রাশ হয়ে যাবে। যদি এটা 20% বেশি স্পিড দেয় তাহলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যাবে। আপনার শর্তে আমি রাজি। তাহলে কাজ শুরু করো। আকাশ পুরো 100 স্পিড দেয়। নীলও চাপে পড়ে 100 স্পিড দেয় যে ওরা কাজটা করার জন্য কমান্ড দেয়। নীলের ডিজাইন করা হ্যাক্সা 20 সেকেন্ড পরে সিকিউরিটি অ্যালার্ট দেয়। নীল, এটা ঠিক করো। এটা ঠিক করতে হলে স্পিড 20% আনতে হবে। তাহলে তাই করো। এটা যদি নষ্ট হয়ে যায় আমার তো 70 কোটি লস হবে। নীলা আর কিছু বলার আগেই ওদের সিকিউরিটি শেষ। এইদিকে আকাশের সিকিউরিটি এখনো নিজের মতন করে কাজ করে যাচ্ছে। এটা দেখে অফিসার তো খুশি, সাথে নীলা তো অবাক হয়। তোমার মতো একটা ছেলে কি করে এটা করলো? কিভাবে করেছি তা বলার দরকার নেই অফিসার। এখন বলুন আপনারা এই প্রজেক্ট কাকে দিবেন? এই প্রজেক্ট আমরা চৌধুরী গ্রুপকে দেব, তাও পুরো 400 কোটি টাকা। আমরা আশা করি 1 বছরের ভেতরে আমাদের 1000 পিস বানিয়ে দেবেন। জি, অবশ্যই দিব। ওনারা কন্ট্রাক্টে সাইন করে চলে যায়। ইরা তো খুশিতে আকাশকে ওখানে জড়িয়ে ধরে চুমুও দিয়ে দেয়। নীলার তো এই সব দেখে গা জ্বলে যাওয়ার মতন অবস্থা। নীলা ওর বাবাকে সবটা জানায়, সাথে অফিসে যায়। নীলয়ও অফিসে আসে। নীলা, আকাশ কোথায়? কেন বাবা, তুমি জানো না ওই ছেলের জন্য আমরা হেরে গেছি। হেরে যায় আর জিতি, আকাশকে ডাকো, আমি ওকে জিজ্ঞাসা করব। ও থাকতে অন্য কোম্পানি কি করে ওর ডিজাইন তৈরি করে, তাও ওর চেয়ে অনেক ভালো হবে। স্যার, ম্যাম তো আকাশ স্যারকে 2 মাস আগেই অফিস থেকে বের করে দিয়েছে। কথাটা শুনে নীলয় তো অবাক হয়। কি বের করে দিয়েছো?
নীলা, কথাটা কি সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। তুই এটা কি করেছিস? আমি তো ভেবেছিলাম তোরা এতদিনে একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করার প্ল্যান করতেছিস, কিন্তু তুই তো ওকে ছি নীলা, ছি। আমার ভাবতেও লজ্জা লাগে, তুই আমার মেয়ে। বাবা, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে বলবে কি? নিলয় পুরো ঘটনা খুলে বলে। সবটা শুনে নীলা তো এবার দাঁড়ানো থেকে পড়ে যায়। তুই আমাকে পুরো ধ্বংস করে দিলি। বাবা, আমি আকাশের কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনবো। আরে কি দরকার, আমি তো আছি। আমরা আবারও সবকিছু শুরু করব নতুন করে। তোর জন্য এসব হয়েছে। যা এত মাস ধরে আকাশ করে এসেছে, সেই সব কিছুর ক্রেডিট এতদিন তুই নিয়ে এসেছিস। তাহলে তুই সব নষ্টের মূল। তোকে তো আমি কোম্পানি থেকে বের করে দিয়েছিলাম, তাহলে তুই এখন এখানে কি? বাবা, তুমি ওকে বের করে দিয়েছিলে? ওকে বের করার একদিন পরে আমি অসুস্থ হয়ে যাই, যার কারণে আমার বলার সুযোগই পাইনি। সিকিউরিটি, সিকিউরিটি, ওকে পুলিশের হাতে তুলে দাও। কোম্পানির 70 কোটি টাকা লস করার জন্য ওর নামে মামলা করো। ম্যাম, আমাকে ছেড়ে দিন, আমি আর এই ভুল দ্বিতীয়বার করব না। তুই যা করেছিস তোর কোনো ক্ষমা হতে পারে না। নিয়ে যাও ওকে। নিলয়কে নিয়ে যায়। নীলা তো ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এখন আকাশ কাদের হয়ে কাজ করে? ও তো ইরা চৌধুরীর হয়ে কাজ করে। এই জন্য ওই দিন ইরা আমাকে টেক্কা দেওয়ার কথা বলল। আমি যাব এখন ইরা চৌধুরী কোম্পানিতে। ওখানে কেন যাবে? আকাশকে যে কোনো ভাবেই হোক আমাকে ফিরিয়ে আনতে হবে। উনি দেরি না করে রওনা দেয়। এদিকে ইরাদের কোম্পানিতে খুশিতে সবাই উল্লাস করছে। ইরার পুরো পরিবার আকাশের প্রশংসা করছে। সত্যি আকাশ, তুমি সেরা। তোমার উপরে আর কেউ নেই বললেই চলে। সত্যি আকাশ, তুমি আমাদের জন্য অনেক করেছো। কখনো ভাবিনি আমরা এত বড় প্রজেক্ট আমরা পাবো। আজকের এই খুশিতে আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই। কি কথা আঙ্কেল? আমি আমার মেয়ে ইরাকে আকাশের সাথে বিয়ে দিতে চাই, যদি আকাশের কোনো আপত্তি না থাকে। কথাটা শুনে ইরা তো অনেক খুশি, কিন্তু আকাশ কি বলবে বুঝতে পারছে না। আকাশ, তুমি কি রাজি না? আমি সামান্য একজন কর্মচারী হয়ে তুমি যে কি তা প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি রাজি কিনা সেটা বলো। ঠিক আছে, রাজি। এই নাও রিং, তোমরা একজন আরেকজনকে এটা পরিয়ে দাও। আমি আজকেই তোমাদের বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। ঠিক আছে বাবা, দাও, রিংগুলো দাও। দুইটা রিং দুজনের হাতে দেয়। তারপর ওরা একজন আরেকজনকে পরিয়ে দেয়। অফিসের সবাই হাতে তালি দেয়। রফিক চৌধুরী যখনই বিয়ের তারিখ ঠিক করতে যাবে, তখনই নিলয় ওর মেয়েকে নিয়ে আসে। এ কি, আপনারা এখানে? আজকে হেরে গিয়েছে বলে হয়তো এসেছে। আমার জন্যই ওই আসেনি। তাহলে কেন এসেছো? বাবা, তুমি বলো। আমি এসেছি আকাশকে ফিরিয়ে নেওয়ার জন্য। কথাটা শুনে আকাশ যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় ইরা আর ওর পরিবার। ওনারা চুপ করে আছে আকাশ কি বলে তা শোনার জন্য। স্যার, অনেক লেট হয়ে গেছে। এভাবে বলো না। আমি এখন ইরার কোম্পানির হয়ে কাজ করি, এখন আর সম্ভব না। দরকার হলে আমি তোমাকে আমার কোম্পানি 50% শেয়ার তোমার নামে করে দিব। তাও সম্ভব না। আপনার মেয়ে আমাকে কতই না অপমান করেছে নীলের কথা শুনে। আমি সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি আকাশ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই নীলা। তুমি আমার সাথে দিনের পর দিন কি কি করেছো তা কি এত তাড়াতাড়ি তুমি ভুলে গেছো নীলা? আমি দরকার হলে তোমাকে বিয়ে করব আকাশ। তাছাড়া বাবা তো তোমার সাথে আমার বিয়েও ঠিক করেছিল। আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, বিয়ের তারিখও ঠিক হচ্ছিল, তার মধ্যেই তোমরা চলে এসেছো। এ হতে পারে না। তুমি আমার কাছে ফিরে এসো। আমি তোমাকে রাজার মতো করে রাখবো আমার কাছে। তা কখনো সম্ভব না। যদি ইরার সাথে আমার বিয়ে ঠিক নাই হতো তাও আমি তোমাকে কখনো মেনে নিতাম না। এভাবে বলো না আকাশ, আমার সবকিছু তো ধ্বংস হয়ে যাবে। আকাশ, তুমি জানো আমি তোমাকে কিভাবে রেখেছি, তোমার জন্য আমি কি না করেছি। আপনিও জানেন আমি আপনার জন্য কি না করেছি। 50 কোটি থেকে 700 কোটিতে আপনাকে নিয়ে গিয়েছি। আমি তো তা অস্বীকার যাচ্ছি না। আঙ্কেল, আমার পক্ষে ফিরে আসা সম্ভব না। আকাশ, আমি যে নিঃস্ব হয়ে যাব। আমার এখন কিছুই করার নেই, তবে কখনো সাহায্য লাগলে আমাকে জানাবেন, আমি সাহায্য করব। কিন্তু আপনার কোম্পানিতে আমি কখনো ফিরে যাব না। আপনারা আসতে পারেন।
নিলয় আর নীলা অনেক নিরাশ হয়ে চলে যায়। এদিকে ইরা অনেক খুশি হয়, কেননা আকাশ ওর জন্য নীলাকে এখনো গ্রহণ করেনি। একটু পরে রফিক চৌধুরী ইরা আর আকাশের বিয়ের দিন তারিখ ঠিক করে। তাহলে এবার আর তো কোনো বাধা নেই কোন কাজে? তোমার কাছে আসাতে। দেখো, বিয়ে কিন্তু এখনো হয়নি। তো কি হয়েছে? বিয়ের আগে এইসব ঠিক না। যখন আমাদের বিয়ে ঠিক হয়েছে, তাহলে তোমার কাছে আসতে বাধা কোথায় শুনি? বিয়ের আগে এইসব ঠিক না। এবার আমি পাক্কা শিওর কোন কাজে? তোমার মেশিনের সমস্যা আছে। কি বলো? জাপান থেকে মেশিন এনে দেখলে না? হেক্সা ডিজাইনটা ঠিক করলাম। আরে গাধা, আমি ওই মেশিনের কথা বলিনি, তাহলে আর কোন মেশিন? তোমার মেশিনের কথা বলেছি। ওটা আজও সচল আছে কিনা ওটাই আমি আজকে চেক করব। এই মোটেও না। এটা তো আমি চেক করেই ছাড়বো আজকে, দেখে নিও। আমি দিলে তো চেক করবে। ঠিক আছে, রাতে ঘুমাবি না? তখন কি করবি? হুম। আমি সবকিছু বন্ধ করে তারপর ঘুমাবো। সে আশায় থাকিস। আজ রাতে আমি চেক করব, কথাটা মাথায় রেখো। কিছুক্ষণ পরে ওরা বাসায় আসে। ইরা তো আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি মুচকি হাসতে থাকে। ব্যাপারটা ঠিকই বুঝে যায়। রাত 8টা, আবিরের কল। কথা বলে আকাশ চুপি চুপি বেরিয়ে পড়ে। ওইদিকে ইরা আকাশের রুমে এসে অনেক খুঁজেও পাচ্ছে না। মা, ও মা, আকাশকে দেখেছো? ওকে তো দেখলাম বাহিরে যেতে। আর তুমি ওকে যেতে দিলে? তাছাড়া কি করব, ওর কাজ থাকলে ও তো যাবে। ওর কোনো কাজ নেই। তাহলে গেল কেন? আমার ভয় গিয়েছে। তুই আবার কি করেছিস? বলা যাবে না তোমাকে। ছেলেটা রাগ করে চলে যায়নি তো? ওসব কিছু তুমি বুঝবে না, ঠিক আছে? তুমি এসব বুঝবে না, বুঝতে পেরেছো? তোদের ব্যাপার তোরা বুঝ। আজ রাতে তো ঠিকই পালিয়ে গেলে। আমিও দেখবো কতদিন এভাবে পালাও তুমি। ওইদিকে আকাশ আবিরকে নিয়ে চলে আসে ইকবালের কাছে। শুনলাম তুমি নাকি রাফিকে মেরে ফেলেছো। আপনার থেকেই তো অস্ত্র নিয়ে ওকে মারলাম। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো মস্করা করেছিলে। কি বলেন এইসব? মস্করা করে কি কখনো 2 কোটি টাকার অস্ত্র কেনার জন্য কি আসতাম? এটা ঠিক বলছো। তোমাকে যে কারণে ডাকলাম শুনছি, বলেন। তুমি নাকি ছোটখাটো সব লোকদের ধমক দিচ্ছ। কি ধরনের ধমক? তুমি তাদেরকে তোমার হয়ে কাজ করতে বলছো। সেটা আমি বলতেই পারি, কিন্তু কাজটা যে ঠিক করছো না তুমি। তো আমি কি চাইবো? আমার থেকে নিচু স্তরের লোকজন আমার উপর বরাবর কথা বলুক? তাই বলে কাউকে মেরে তো সেটার সমাধান করা সম্ভব না। আচ্ছা, আমি ওদের আর কিছু বলবো না। এখন আমাকে আরো কিছু অস্ত্র দিন। এত অস্ত্র দিয়ে তুমি কি করবে? আমার লোক হচ্ছে 60 জন, তার মধ্যে 40 জনের কাছে আছে, বাকিদেরও তো লাগবে। কিন্তু তোকে দিতে থাকলে তো আমার ওই অস্ত্রের কমতে হয়ে যাবে। তাছাড়া তোর তো লোক ছিল 30 জন, তাহলে এখন 7 জন হলো কি করে? ওরা আমার এখানে এখন থেকে কাজ করে, বুঝতে পেরেছেন? তাই বলে এত লোক? এটা তো আমার থেকেও বেশি হয়ে যাচ্ছে। তো এতে আমি কি করব? আচ্ছা, যা লাগবে নিয়ে নে। এবার আরো অনেক অস্ত্র নেয়, কিন্তু এত অস্ত্র কেন নিল তা হয় তো অনেকেই বুঝতে পারছে না। তবে চিন্তা করবে না, তাড়াতাড়ি আপনারা তা বুঝে যাবেন। যা নেওয়ার নিয়ে চলে আসে। ভাই, একটা কথা বলবো কি? কি কথা বলো? এত অস্ত্র কেনার কারণ তো বুঝলাম না আমি। ইকবাল যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করবে। কি বলেন? দেখে তো এইসব কিছু মনে হয় না। আমরা যে লোকদের নিজেদের দলে নিয়ে আসছি, এতে তো ইকবালের অনেক লোকই কমে যাচ্ছে। আমার তো তার লোকেদের দলে নিচ্ছি না। আমরা যে ছোট ছোট গ্রুপদের আমাদের দলে এনেছি, কিন্তু ইকবাল চেয়েছিল। তারপর কি বলেন? ও চেয়েছিল নিজেই তাদেরকে ওর দলে নিয়ে যাবে। কি বলেন? তাহলে কাহিনী এই জায়গায়? সেজন্য তো ওর থেকে অস্ত্র নিয়ে রাখলাম, যেন ও যদি কখনো আমাদের উপরে হামলা করে তাহলে আমরা যেন তা প্রতিহত করতে পারি। কিন্তু ভাই, আমি একটা কথা বুঝলাম না। কি কথা বলো? এত টাকা আপনি পান কোথা থেকে? ওইসব জেনে তোর কোনো কাজ নেই। আমি যেমন একজন মাফিয়া, তেমনি সমাজে একজন মানুষ। আচ্ছা, সবকিছু গুছিয়ে রাখ, আমি গেলাম। ওখান থেকে বের হয়ে আসে। রাতে চুপি চুপি রুমে ঢুকে শুয়ে পড়ে। কোনোভাবে লাইট জ্বালায়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে আকাশের প্যান্ট নেই। প্যান্ট গেল কোথায়? আগে তো শুনতাম মানুষের লুঙ্গি খুলে যায় ঘুমের মধ্যে, কিন্তু এখন দেখি প্যান্টও খুলে যায়। এই যে প্যান্ট এখানে।
আমার প্যান্ট তোমার কাছে কেন? রাতে দুজনেই তো একসাথে শুয়েছিলাম, সে ফাঁকে তোমার প্যান্ট খুলে আমার যা চেক করার দরকার ছিল তা আমি চেক করে নিয়েছি। হায় আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল আমার। ওই একদম চুপ, নে এবার পড়ে নে। বিয়ের তো আর কয়েকটা দিন, তারপর আমি তোকে বোঝাবো আমি কি জিনিস। শেষমেশ আমার সব কেড়ে নিলে। ভাগ্য ভালো চেক করেছি, এখনো ট্রাই করিনি, বুঝতে পারলি? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? না, আমার মোটেও লজ্জা নেই। নির্লজ্জ একটা মেয়ে। বেশি কথা বললে বিয়ের আগেই বাসর করে নিব বলে দিলাম। এই না, মোটেও তা করা যাবে না। আজকে অফিসে যাবে কি? যাবো, কাজ আছে আমার, ওই প্রজেক্টগুলোর ব্যাপারে কাজ করতে হবে। ঠিক আছে, আমি তো থাকবই। ওরা অফিসে আসে, এসে কিভাবে কাজগুলো করবে সে সব নিয়ে আলোচনা করতে থাকে। ওইদিকে নীলার কোম্পানি থেকে আকাশের টিমে যারা ছিল তাদের চাকরি চলে যায়, সেজন্য ওরাও আসে। তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমরা অনেক খুশি হয়েছি, আপনাকে যে দ্বিতীয়বার পাবো আমরা ভাবতে পারিনি। এরপর ওরা সবাই মিলে কাজ করতে থাকে। ওইদিকে নীলা আর ওর বাবা অফিসে বসে আছে। বাবা এখন কি করবে? তুই তো সব শেষ করে দিয়েছিস, এখন আপাতত কোম্পানি বিক্রি করে দিয়ে অন্য কাজ ধরো। তুমি যদি আমাকে আগেই সবটা বলে দিতে তাহলে তো আমি কখনো এমন কাজ করতাম না ওর সাথে। যা হওয়ার হয়েছে, এই নিয়ে আর কোনোভাবে কাজ নেই। এরপর নীলয় তার কোম্পানি বিক্রি করে দিয়ে চলে আসে। তার 3 দিন পরে ইরা আকাশের বিয়ে ঠিক হয়। বিয়ে ইরাদের বাড়িতেই হয়। কোটি কোটি টাকা থাকার পরেও আকাশকে ঘর জামাই হয়ে থাকতে হবে, এটাই দুঃখজনক কথা। বাসর ঘরে আজকে তুমি কোথায় পালাবে? আমি কেন পালাবো? এতদিন ধরে তো পালিয়ে বেড়াচ্ছ। আজকে তো পালিয়ে থাকবো না। বাহ, তুমি তো দেখি রোমান্টিকও বোঝো। তুমি কি আমাকে আনরোমান্টিক ভেবে এসেছো এতদিন? সেই রকমই তো ভেবে এসেছি। ভেবেছিলাম তোমাকে সবকিছু নিজ হাতে শেখাবো, এখন তো সেটাও আর সম্ভব হবে না। তাহলে এবার শুরু করি। প্রথমে আমি শুরু করব। ঠিক আছে। এর পরের কাহিনী অজানায় থাকুক। সকালবেলায় ওরা গোসল করে নেয়, আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। ওই, তুমি কি পাগল? পাগল কেন হব? পাগল না হলে তুমি এখন বাহিরে কেন যাচ্ছ? যে হেক্সা প্রজেক্ট পেয়েছি ওটা নিয়ে কাজ তো করতে হবে। কোথায় তুমি আমাকে সময় দিবে কয়েকটা দিন, তা না করে তুমি এইসব করছো। তুমিও তো অফিসে যাচ্ছ, ওখানে না হয়। আইডিয়া তো মন্দ না, তাহলে তুমি যাও, আমিও আসছি। আকাশ এসে কাজ করতে থাকে। ইরাও কিছু ঘন্টার মধ্যে আসে। দুপুরের খাওয়ার সময় আকাশকে ডেকে পাঠায় ইরা। ডেকেছো আমাকে? দুপুরে খাবার তো খেতে হবে। চলো বাহিরে এসে খেয়ে নেই। এখন দরকার নেই, আমি খাবার নিয়ে এসেছি, সেই খাবারই খাবো, বুঝতে পেরেছো? কি করবে, ইরা খাইয়ে দেয়, আকাশও খেয়ে নেয়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। নতুন প্রজেক্টের কাজও শুরু করে দিয়েছে, সেই জন্য ওরা হানিমুনেও যে যাবে সেটাও পারছে না। কিছুক্ষণ পরে, আচ্ছা শোনো, আমরা না বেবি নেওয়া ট্রাই করি। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। ওরা তো বেবি নেওয়া ট্রাই করতে থাকে। অন্যদিকে ইকবাল আবিরকে ডেকে আনে আস্তানায়। আবির, তোমরা কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কই, কি লুকাবো? আমি শুনলাম তোমরা এখনো লোকদেরকে ভয় দেখাচ্ছ। সেটা তো টাকার জন্য। টাকার বাইরে ও তোমরা তো অনেক কিছু করছো যা আমি ঠিকই বুঝতে পারছি। আরে ওইসব কিছু না। তাহলে কি? তোমরা হঠাৎ করে যে হারে অস্ত্র কিনছো আমার থেকে, এখন তোমাদের কাছে অস্ত্র বেশি হয়ে যাচ্ছে। কি করব? আমাদের লাগলে কি করব? তাই বলে এত লাগবে? আপনি কি এইসব বলার জন্য আমাদের ডেকেছেন? তেমনই ধরে নাও। আচ্ছা চলি তাহলে এখন আমি। পুরো ঘটনা আকাশকে জানায়। সবটা জেনে, তোমাকে বলেছিলাম না আমি, ইকবাল আমাদের উপরে আক্রমণ করতে পারে। ওর কথা শুনে মনে হলো আমাদের সন্দেহ করছে। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো আমাদের আস্তানা চেঞ্জ করে ফেলো। আস্তানা কেন চেঞ্জ করব? নয়তো ইকবাল একটা সময় দেখবে ঠিকই ওখানে হামলা করবে। বুঝতেই পেরেছি ভাই। কি করার, যত তাড়াতাড়ি পারে ওরা সবকিছু করতে থাকে। এদিকে কোম্পানির কাজও করতে থাকে, বউকেও সামলাতে থাকে। সব মিলে একটা দফারফা অবস্থা যাকে বলে। কিছুদিন পরে, আচ্ছা শোনো, আমাকে দেশের বাহিরে যেতে হবে। হঠাৎ দেশের বাইরে কেন? একটা কোম্পানি আমাদের ডেকেছে, সেখানে ওদের সাথে কথা বলতে হবে। তুমি কি একাই যাবে? তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া একা একা চলে যাব? আমি তা জানি,
এখন কবে যেতে হবে তা বলো। 3 দিন পরে। 3 দিন পরে ওরা বাসা থেকে বের হয়। আকাশ আবিরকে জানিয়ে দেয় ওর নাম্বারে যেন কল না দেয়, কেননা দেশের বাইরে তো নেটওয়ার্ক পাবে না। ওরা চলে আসে জাপানে, ওখানে হোটেলে ওঠে। পরের দিন আকাশ, ওঠো, তুমি দেখি রেডি। বের হতে হবে তো। আমার আর 20 মিনিট লাগবে, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। রেডি হয়ে ওরা বেরিয়ে পড়ে ওই কোম্পানির দিকে। ওখানে 3 ঘন্টা মিটিং করার পরে তাহলে আমরা এখন আসি। এই নিন আমার ঠিকানা, কাল এখানে চলে আসবেন, বাকি কথা ওখানেই হবে। ঠিকানা কেন? তাও বাড়ির? কালকে আমরা বাসায় বসে নিরিবিলি কথা বলবো। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন বলুন তো? তুমি আমাকে একটু সময় দিলেই আমি তোমাকে কাজ দিব। তোর মতো লুচ্চা ব্যাডার সাথে আমি কাজ করব, তুই ভাবলি কি করে? তুই জানিস আমাকে এই কথা বলার ফল কি হতে পারে? যাই হয়ে যাক না কেন, তোর সাথে আমি কোনো কাজই করব না। এরপর থেকে আমার কোম্পানির সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। কথাগুলো বলে বেরিয়ে আসে। ইরাকে রাখতে দেখে আকাশ বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে যেন হোটেলে চলে আসে। লোকটা কি? কথাটা শুনে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আচমকা এভাবে জড়িয়ে ধরে কান্না করাতেই আকাশও বুঝতে পারে না। লোকটা কি তোমার শরীরে হাত দিয়েছে? ওইসব করেনি। তাহলে কি হয়েছে বলবে তো? লোকটা তার বাসায় আসতে বলেছে। আমি যদি তাকে একটু সময় দেই তাহলে সে আমাদের কাজ দিবে। আমি ওই ব্যাডার মুখের উপরে অনেক কথা বলে দিয়েছি। ওকে তো আমি ছাড়বো না। আকাশ, এটা আমাদের দেশ না, সেজন্য এখানে কোনো কিছু বলে আমাদের কোনো কাজ নেই। তাছাড়া আমরা এখানে 2 দিন আছি, সেজন্য ভাবছি এসেছি যখন হানিমুনটা সেরে নি, কি বলো? তুমি এইসবের ভিতরে ও হানিমুনে চিন্তা করছো? আমার তো ইচ্ছে করছে ওই শালাকে। থাক না, ওই কথা নিয়ে ভাবতে হবে না। কি করার, বাকি 2 দিন ওরা অনেক ঘোরাঘুরি করে। পরের দিন ওরা রওনা দেয় নিজ দেশে। বাড়িতে আসার পরে ইরা, কথা কি হয়েছে? কথাটা শুনে ইরা চলে যায় রুমে। ওনারা আর কিছু বলতে যাবে তখনই আকাশ ইশারা দিয়ে থামিয়ে দেয়। ইরা চলে যাওয়ার পরে আকাশ, কি হয়েছে? ইরার সাথে কি ঝগড়া হয়েছে তোমার? আসলে যে কোম্পানির সাথে দেখা করতে গিয়েছিল সেই কোম্পানির মালিক ইরাকে খারাপ প্রস্তাব দেয়, সেজন্য এত রেগে আছে। তোমরা মামলা তো করতে পারতে। কোনো প্রমাণ ছাড়া মামলা করলে তা গ্রহণ হবে না। তাছাড়া আপনি তো জানেন ওরা অনেক ধনী, এত সহজে ওদের নামে কোনো কিছু করা যাবে না। বুঝতে পেরেছি আমি তোমার কথাগুলো। আচ্ছা, তোমরা রুমে যাও। পরের দিন আকাশ ওর আস্তানায় এসে বাকি কাজগুলো দেখতে থাকে। সবকিছু ঠিকভাবে হয়েছে কিনা এই সবকিছু দেখতে থাকে। এই খবর কোনোভাবে যেন ইকবাল না জানে। কোনোভাবেই জানবে না। যারা নতুন আমাদের দলে আসবে তাদের পুরনোটাই রাখবে, আর যারা পুরনো লোক আমাদের তাদের নতুন আস্তানায় নিয়ে যাবে। কিন্তু এটা করলে তো কোনো কিছুই হবে না। তাছাড়া ওই আস্তানায় লোক না রাখলে ইকবালের মনে সন্দেহ হবে। বুঝতে পেরেছি আমি ভাই। তাহলে যা যা বলেছি সে অনুযায়ী করো। ঠিক আছে ভাই, তাই হবে। ইকবাল আর কিছু বলেছিল? বলেছিল আমাদের আর কোনো অস্ত্র দিবে না। সমস্যা নেই, যত অস্ত্র আমাদের আছে তা দিয়ে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। এদিক ওইদিক সব দিক সামলাতে সামলাতে আকাশের অবস্থা কাহিল হয়ে যায়। কয়েকটা দিন পরে ও, তোরা রেডি থাকিস। বস, কোথাও কি যাবেন? আমরা আক্রমণ করতে যাব। কোন জায়গা যাবেন? আবিরের রাস্তা নাই। কিন্তু বস, ওরা তো আমাদের থেকে সবকিছু নেই। এখন যদি ওদের উপর আক্রমণ করেন তাহলে তো কোনো কিছুই হবে না। ওরা আর কয়েকটা মাস গেলে আমাদের থেকেও শক্তিশালী হয়ে যাবে। সেজন্য ওদের মেরে ফেলা কি ঠিক হবে? আমি তোমাদেরকে যা বলছি তাই কর। কি করা, ইকবাল ওর 50 জন লোক নিয়ে চলে যায় আকাশের আস্তানায়। যদিও এই ব্যাপারে তেমন কিছুই জানতো না। ইকবাল আস্তানায় এসে 10-15 জন লোক দেখতে পায়। আপনারা কারা? আমরা কে তা জেনে তোদের কাজ নেই। তোদের বাকি লোকেরা কোথায়? জানি না আমরা। জানিস না মানে? এই এদেরকে এক এক করে মার। পুরো ঘটনা আকাশ আবির ক্যামেরার মাধ্যমে দেখতে থাকে। পুরোটা দেখার পরে আবির, তাড়াতাড়ি সব লোকদের নিয়ে যাও। আজকে যে করি হোক ইকবালকে শেষ করে দিতে হবে। জি বস, এটাই করব। শালার এত বড় সাহস, আমাদের লোকেদের মারার জন্য চলে এসেছে আস্তানায়। তাড়াতাড়ি যাও, আমিও আসছি। আবিরও বেরিয়ে পড়ে। আকাশ ইরার কেবিনে আসে। এসে ইরাকে আচমকা জড়িয়ে ধরে।
এতে ইরা নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে। আকাশ, কিছু কি হয়েছে? কিছু হয়নি, এই কার্ডটা রাখো। এখানে কার্ডের পিন নাম্বার লিখে দিলাম। যদি আমি 2-3 দিনের ভিতরে না আসি তাহলে এই কার্ডটা ব্যবহার করিও। হঠাৎ এসব কি বলছো আকাশ? আমি একটা জায়গায় যাচ্ছি কাজে, জানি না কখন ফিরবো আমি। তোমার কি হয়েছে বলো তো? আমি এত কিছু জানি না। 2-3 দিন হোক বা 7 দিন, তুমি নিজেকে ঠিক রাখবে, কথা দাও। কথা দিলাম, আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করব। এখন আমি চলি। আকাশ বেরিয়ে যায়। ইরার তো কোনো কিছুই ভালো লাগছে না আকাশের এমন কথা শুনে। কি করবে সেটাও বুঝতে পারছে না। সে যেন ওর বাবা মাকে জানায়। এত চিন্তা করছিস কেন বলতো? দেখবি আকাশ ঠিকই ফিরে আসবে। তাই যেন হয় মা। ওইদিকে আবির লোকজন নিয়ে এসে হামলা শুরু করে। এমনটা হবে তা ইকবাল ভাবেনি। তাছাড়া ইকবাল তো এমনিতেই আকাশের 5 জন লোককে মেরে ফেলে। সেজন্য আবির আর কথা না বলেই অ্যাকশন শুরু করে। এভাবেই 1 ঘন্টা হয়ে যায়। আকাশও চলে আসে, এসে একের পর এক মারতে থাকে। ভাই, এত লেট হলো যে? অন্য কাজে আটকে গিয়েছি। এই দিকের কি খবর? আমাদের প্রায় 30 জন লোক শেষ। ওদের চারদিক থেকে ঘিরে ফেলো। ওদের ঘিরে রাখতে থাকে, কিন্তু তাও কোনোভাবেই কিছু করা যাচ্ছে না, কেননা ইকবালের লোক সংখ্যাও অনেক বেশি। সেই জন্য আকাশ এবার অত্যাধুনিক অস্ত্র বের করে, যা এক চাপে 5টা করে বুলেট বের হয়। ওই মেশিন দিয়ে ইকবালের 40 জন লোককে 10 মিনিটে শুইয়ে দেয় মাটিতে, সাথে বুলেটও শেষ। এবার কি করবি? তোর কাছে আছে 10 জন লোক আর আমার কাছে আছে 25 জন লোক। এবার তুই কোথায় পালাবি? ইকবাল চারদিকে তাকাতে থাকে। আসলেই ও ফেঁসে গেছে এখন। কিভাবে এটা থেকে বের হতে হবে বুঝতেই পারছে না কোনোভাবেই। সেজন্য এলোপাথারি গুলি করাতে একটা গুলি এসে আকাশের হাতের ভিতরে ঢোকে, অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। অন্য হাতে ইকবালকে গুলি করে আবির বাকি লোকদের নিয়ে ওদের ধরে ফেলে। এবার তোরা পালাবি কোথায়? তোমরা ওদের নিয়ে চলে যাও এখান থেকে। আমাদের বাঁচান বস। আমাকে ছেড়ে দে আকাশ, আমাকে মারিস না। তোকে বাঁচিয়ে রাখলে তুই বাকিদের সাথেও সেম কাজ করবি। আমি কখনো ভাবতে পারিনি তুই আমার উপরে আক্রমণ করবি। কথা দিচ্ছি, আমার সবকিছু আমি তোকে দিয়ে দিব, তাও তুই আমাকে বাঁচতে দে। আমি সব তোকে দিয়ে আমার ভাইয়ের কাছে চলে যাব। তোর ভাইও আছে? আমার ভাই তো আমাকে এই সব দেয়। যদি তুই আমাকে মেরে ফেলিস তাহলে আমার ভাই কিন্তু তোকে কোনোভাবে ছাড়বে না। আকাশ কোনো কিছু না ভেবে গুলি করে মেরে ফেলে, সাথে ইকবালের সব লোকদেরও। তারপর ওদের মাটি দিয়ে দেয় আবির বাকি লোকদের নিয়ে। ওদের মেরে হসপিটালে আসে আকাশ। এসে নিজে চিকিৎসা করিয়ে বাসায় ফিরে আসে। এসে দেখে সবাই ড্রয়িং রুমে, তাও রাত 2টো বাজে। আকাশকে দেখে ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে। আকাশ, তোমার হাতে কি হয়েছে? তুমি ঠিক আছো তো? সামান্য কেটে গেছে, কয়েকটা দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। চলো এখন রুমে। রুমে এনে খাইয়ে দেয়। কয়েকটা দিন ইরা আকাশের সেবা যত্ন করতে থাকে। এবার আকাশ পুরোপুরি সুস্থ। কাজ কতটুকু এগোলো? এই তো, যা যা লাগবে সবই এনেছি। সবটা জোড়া দেওয়া হলেই বাকি কাজ আমরা শুরু করব। ঠিক আছে, তাই করব। কিন্তু তোমার হাতে কিভাবে এরকম হলো? ওই দিন অফিসে তোমার ওরকম কথাবার্তা শুনে তো আমার... ও কিছু না, কাল থেকে তাহলে অফিসে যাব। ঠিক আছে। পরের দিন ওরা অফিসে যায়। আবিরকে কল দিয়ে ওই দিনের পরিস্থিতি কি রকম তা জিজ্ঞেস করতে থাকে। সবটা জানা হয়ে গেলেই, আচ্ছা আমি কাল এসে সবটা ঠিক করব। আপাতত ওদের হসপিটালে বাকি চিকিৎসা করাতে থাকো। ঠিক আছে, তাই করব। কি করার কাজ করতে থাকে। কি কি ডিজাইন কিভাবে করবে সে সবকিছু ঠিকভাবে দেখতে থাকে। কিছুক্ষণ পরে, ইরা চলো এবার বাসায় যাই। তোমার কি শরীরে বেশি ব্যথা করছে? ওইসব কিছু না, তাছাড়া দেখতেই তো পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে। ঠিক আছে, চলো তাহলে। কি করার ওরা চলে যায়। পরের দিন অফিস বন্ধ থাকায় আকাশ চলে আসে হসপিটালে। কার কি খবর? যারা আহত হয়েছে তাদের মধ্যে অনেকেই এখন ঠিক আছে। 1 সপ্তাহের মতো চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, যারা মারা গেছে তাদের লিস্ট বানাও, ওদের পরিবারকে 10 লক্ষ করে দেওয়ার ব্যবস্থা করো। যারা আহত হয়েছে এখানে যারা কাজ করার মতো অবস্থা হবে তাদের রেখে দাও, যারা কাজ করতে পারবে না তাদের 7 লাখ করে দাও, যারা কাজ করতে পারবে তাদের 3 লাখ করে দিয়ে দাও। তাহলে তো এখানেই লেগে যাবে 5 থেকে 6 কোটি টাকার মতো। যা বলেছি তা করো। ঠিক আছে, তাই করছি। এরপর বাকিদের লিস্ট অনুযায়ী যেভাবে যেভাবে বলেছে সেইভাবে তাদের পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেওয়া হয়। তারপরেই, সত্যি ভাই, আপনি অনেক মহান, নয়তো এত কিছু করতেন না।
একটা কাজ বড় হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার শিকড়। শিকড় যত বড় আর বেশি হবে ততই গাছ শক্ত হবে। তোমরাও হচ্ছ আমার জন্য তেমনই। তোমাদের ভালো মানে আমার ভালো। ভাই আমাদের সব শত্রুর লোক তো মারা গেছে, তাহলে কি আমরা এখন? সবাই মারা তো গেছে, কিন্তু ইকবালের একটা ভাই আছে, আমি শিওর ওই শালায় এর প্রতিশোধ নিবেই। কিন্তু ওকে চিনবো কি করে? আমি ইকবালের আস্তানায় কিছু সিসি ক্যামেরা লাগিয়েছি, এতে করে কে আসে কে যায় সব কিছু জানতে পারবো। তাহলে তো ঠিকই আছে। কাজ কিন্তু এখানেই শেষ না, আমাদের আরো লোক জোগাড় করতে হবে। যেহেতু ইকবাল নেই, সেজন্য যত ছোটখাটো মাফিয়া লোক আছে সবাইকে আমাদের দলে নিয়ে আসো, তাহলে আমরা ওই লোকটার মোকাবেলা করতে পারবো। ওইদিকে শহরের শেষ প্রান্তে একজন লোক তার লোকেদের থেকে ইকবালের কথা শুনতে পায়। কে তাকে মেরেছে সেটাও জানতে পারে। ইকবাল ভাই আমার, তুই চিন্তা করিস না, আমি তোর মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। কিন্তু বস, কবে বের হব আমরা? ওর আস্তানা আগেই খুঁজে বের কর, আমি শিওর ও তার আগেই আস্তানা এখন আমার থাকবে না। ঠিক আছে, আমরা খবর নিচ্ছি। ওইদিকে আকাশ আবিরকে নিয়ে ইকবালের আস্তানায় আসে। ওখানে যত অস্ত্র পায় সব অস্ত্র নিয়ে চলে আসে, সাথে টাকাও। ভাই এবার আমাদের কাজ কি? আমাদের আশেপাশে যত লোক আছে তাদের সবাইকে বলো আমাদের দলে যেন যোগ দেয়। যে রাজি হবে না তাদের কি মেরে ফেলবো? হ্যাঁ, তাদের মেরে ফেলো, কেননা ওরা বেঁচে থাকলে আমাদের জন্য লস হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি কাল থেকেই শুরু করব কাজ। কোনো কিছু যদি লাগে আমাকে জানাবি। ঠিক আছে ভাই। 2 দিন পরে ইরা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। সেই জন্য ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর কিছুক্ষণ দেখার পরে, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? তেমন কোনো ভয় নেই, কিছুক্ষণ পরে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আমি বাহিরে অপেক্ষা করছি। ঠিক আছে, যান। আকাশ বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে ইরাকে ডক্টর সবটা বলে। ইরা তো অনেক খুশি। আমার হাজবেন্ড কি জানে? ওনাকে আমি কিচ্ছু বলিনি। আমি চাই কথাটা আপনি নিজের মুখে বলেন, তাহলে সে বেশি খুশি হবে। ঠিক বলেছেন, তবে এত তাড়াতাড়ি আমি ওকে কোনো কিছু জানাবো না। ওটা আপনার ইচ্ছে, তবে 1 মাস পর পর এসে চেক আপ করে যাবেন, সাথে সাবধানে চলবেন। কোনোভাবে সিঁড়ি বেশি ওঠানামা করবেন না, দৌড়াদৌড়ি তো একদমই না। হাঁটতে পারেন, এতে সমস্যা নেই। ঠিক আছে ডক্টর। বেরিয়ে আসে, তবে ইরার মুখে হাসি দেখে। বুঝলাম না, এত খুশি কেন তুমি? ও মা, এখন কি আমি খুশিও হতে পারবো না? আমি ব্যাপারটা তা বলিনি। আচ্ছা, এখন বাসায় চলো। ঠিক আছে, চলো। এরপর থেকে ইরা নিজেকে যতটা সাবধানে চলা যায় ততটা সাবধানে চলাচল করে। ব্যাপারটা ইরা ওর মাকে জানায়, তবে এটাও বলে যেন আকাশকে না বলে কোনো কিছু। ওইদিকে ইরফানের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবেই আকাশের আস্তানার খবর পায়নি। সেই জন্য, বস, একটা কাজ করলেই তো হয়। কি কাজ বল? আমরা ওখানে আশেপাশে তো আরও কিছু ছোটোখাটো মাফিয়া আছে, ওদের জিজ্ঞাসা করি, ওরা তো জানবে। তাহলে এতদিন জিজ্ঞাসা করা হয়নি কেন? হঠাৎ করে আমরা জিজ্ঞাসা করলে কেউ কোনো কথাই বলবে না, এখন জিজ্ঞাসা করতে আর সমস্যা নেই। ঠিক আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। তবে শোন। জি বলেন। যদি কেউ বলতে রাজি না হয় তাহলে ওদের শেষ করে দিবি। ঠিক আছে বস। এরাও বেরিয়ে পড়ে। আবিরও লোকেদের ওদের দলে আসার জন্য বলে। যারা রাজি হয়েছে তাদের নিয়ে আসে, আর যারা রাজি হয়নি তাদের এক এক করে মেরে ফেলে। এভাবে ছোটখাটো অনেক লোকই মারা যায়। একটা সময় আকাশের দলে এখন 70+ লোক হয়ে যায়। ভাই অনেক লোকই তো হলো, এবার একটা অনুষ্ঠান করো যেখানে আমি এসে সবার সাথে কথা বলবো। ঠিক আছে ভাই। 3 দিন পরে অনুষ্ঠান শুরু হয়। সেখানে সবার সামনে আকাশে দাঁড়িয়ে আছে। তোমরা হয়তো জানো না আমি কে বা কি আমার পরিচয়। আমি তোমাদের সবার বস। তোমাদের আমি এই জন্য আমার দলে এনেছি, তার কারণ ইকবাল। কিন্তু ইকবালকে তো আপনি মেরে ফেলেছেন। কিন্তু ইকবালের একটা ভাই আছে, ও আমাদের সবাইকে মারতে চায়। সেজন্য আমরা সবাই একত্রিত হয়েছি যেন ইকবালের ভাইয়ের মোকাবেলা করতে পারি। যখন আমরা ওর ভাইকে মেরে ফেলবো তখন আমরা কি করব? ওদের সাথে লড়াই করার সময়ে যারা মারা যাবে তাদের আমি এক একজনকে 10 লক্ষ করে দিব। যারা আহত হবে তাদের চিকিৎসা খরচ তো দিব, সাথে ওদের 7 লক্ষ করে দিব, এবং এরপর আমরা পুরো মাফিয়া জগৎটা ছেড়ে দিব। কিন্তু এই জগৎ ছেড়ে দিয়ে আমরা চলবো কি করে? আমি যে 7 লক্ষ টাকা করে দিব তা দিয়ে ব্যবসায়ী করবে। যদি কারো আরো কিছু বাড়তি প্রয়োজন হয় তাও আমাকে জানাবে, আমি তাদের সাহায্য করব। সত্যি ভাই, আপনি অনেক মহান। সেজন্য তোমরা নিজেদের নাম, বাবা মার নাম, বাড়ির পুরো ঠিকানার সাথে পরিবারের কারো মোবাইল নাম্বার লিখে জমা দাও।
একে একে সবাই সবকিছু লিখে জমা করে দেয়। সেগুলো নিয়ে আকাশ চলে আসে। পরের দিন থেকে ওরা নিজেদের মতন সব পাহারা দিতে থাকে। এদিকে আকাশ ও একটা ডিজাইন কাজ করতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। শোনো না, আর কতদিন লাগবে? এখনো তো 2 মাস লাগবে সবকিছু ফিটিং করতে, তারপর বাকিটা কোডিং করে করতে হবে। আরো তাড়াতাড়ি কি করা যায় না? তোমার কি তাড়া আছে? কিছুটা তো আছেই। আচ্ছা ঠিক আছে। ওইদিকে অনেক চেষ্টার পরে ইরফান আকাশের আস্তানায় খোঁজ পায়। সে যেন ওখানে হামলা করার জন্য লোক নিয়ে যায়। ওইদিকে তোরা কি ঠিক বলেছিস? জি ভাই, ঠিক বলছি, ওরা এই দিকেই আসছে। আচ্ছা, আমি ভাইকে খবর দিচ্ছি। তোরা সবকিছু করা পাহারা দে, ওদের গাড়ি দেখা মাত্রই হামলা করবি। ঠিক আছে। আবির আকাশকে জানায়। তখন আকাশ অফিসে ছিল। ওই কথাটা শুনে আর স্থির থাকতে পারল না। সে যেন আগের মতন ইরার কপালে চুমু দেয় একটা। দাঁড়াও আকাশ। হ্যাঁ বলো, কিছু হয়েছে? কয়েকটা মাস আগেও সেম ভাবে কপালে চুমু দিয়ে বের হলে, আর আসলে হাতে ব্যান্ডেজ নিয়ে। তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, আমি এই নিয়ে তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করব না। শুধু এতটুকু বলবো, আমার সন্তান যেন পৃথিবীতে এসে ওর বাবার মুখটা দেখতে পাই। ওই দিন ডক্টর আমাকে বলেছে আমি প্রেগনেন্ট। কথাটা শুনে আকাশ খুশি হয়ে ইরাকে জড়িয়ে ধরে। তুমি এর আগে কেন বলনি আমাকে? ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব আরো পরে, কিন্তু তোমার আজকে এই সবের জন্য বলতে হলো। সত্যি আমি অনেক খুশি হয়েছি ইরা। আমি চাই আমার সন্তান পৃথিবীতে আসার পরে ওর বাবার মুখটা যেন দেখতে পাই। যদি এমনটা না হয়, তাহলে আমি আমার সন্তানকে নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব। এবার আকাশ নিজেও কেঁদে দেয়, সাথে ইরার পেটে হাত রেখে কথা দেয়। আমাদের বেবির কথা দিলাম, আমি যেখানেই যাই না কেন আমি তোমার সাথে ঠিকই ফিরে আসবো, হয়তো 1 দিন পরে নয়তো 7 দিন পরে। কথাটা বলাতে ইরার মুখেও একটু হাসি ফোটে। ওখান থেকে বেরিয়ে পড়ে। ইরাও বাসায় ফিরতে থাকে। ওইদিকে আবির অনেক আগেই আস্তানায় পৌঁছে ইরফানের লোকেদের মারতে থাকে। আবির ওই দিকের কি খবর? তেমন একটা ভালো না, ওদের কাছে অনেক অত্যাধুনিক অস্ত্র আছে। আমার 5 মিনিট লাগবে। পিছনের গেট দিয়ে আসুন, সামনের গেট পুরো ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণের ভিতরে পেছনের গেট দিয়ে আসে। আবারও আকাশ আগের মেশিন গান বের করে, যে গান দিয়ে একসাথে 5টা করে বুলেট বেরোয়। ওটা ব্যবহার করে ইরফানের একসাথে অনেক লোককে মেরে ফেলা হয়। ভাই এটা কি ওদের কাছে এটা কি করে এলো? তা আমি জানি, তাড়াতাড়ি করে শেষ করো ওদের। ওদের মধ্যে আবারও শুরু হয় যুদ্ধ। এবার ওদের মারতে থাকে অনেক ভালোভাবেই। ইরফানের লোক মারা যায়, শুধু কয়েকজনই বেঁচে আছে। ভাই এখান থেকে পালাতে হবে, নয়তো প্রাণে আমরা বাঁচবো না। তাড়াতাড়ি করে তাহলে পালাতে হবে। ওরা পালাতে যাবে, কিন্তু ওদের ধরে ফেলা হয়। আমাদের ছেড়ে দে। তোদের যদি ছেড়ে দিই তাহলে তোরা আবারও সেম কাজই করবি, তোদের কোনো ক্ষমা নেই। সেজন্য ওদের বেঁধে রাখা হয়। ওই মেশিন গান দিয়ে গুলি করা হয়। 1 মিনিটে ওদের 8 জন লোকের মৃত্যু হয়। আবির ওদের আবারও সেম ভাবে মাটি দিয়ে দাও। আমাদের যত লোক মারা গেছে তাদের সবাইকে 10 লাখ, যারা আহত হয়েছে তাদের হসপিটাল খরচ সাথে 7 লাখ দাও, আর বাকিদেরও 7 লাখ করে দাও। তোমরা এই টাকা দিয়ে ব্যবসায় করবে। সত্যি বস, আপনি অনেক মহান। আমি তাহলে আসি, তোমরাও ভালো থেকো। ওখান থেকে আকাশ ওর মাফিয়া লাইফ শেষ করে চলে আসে ইরার কাছে। তবে শরীরে পোশাক আর গোসল করার পরে, নয়তো রক্ত দেখলে ইরা এমনিতেই ঘাবড়ে যাবে। সেই জন্য ইরা তো খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। তুমি ফিরে এসেছো, আমি সত্যি সত্যি অনেক খুশি হয়েছি আকাশ। চিন্তা করো না, এখন থেকে আর কোনো ঝামেলা নেই। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? ইরা, থাক না এসব কথা, তুই ওকে নিয়ে রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। ওকে দেখে মনে হয় তেমন কিছুই খাওয়া হয়নি। ঠিক আছে মা। রুমে নিয়ে আসে, তারপরও গোসল শেষ করে বসে পড়ে। ইরা আবারও খাইয়ে দিতে থাকে। কয়েকটা মাস পরে ইরাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর ওখানে ইরার একটা ফুটফুটে বাচ্চা হয়। বাচ্চাকে দেখে পরিবারের সবাই অনেক খুশি হয়। দেখো, বেবি পুরো আমার মতো হয়েছে। তোমার বেবি বলে তোমার মতো হয়েছে, এরপর যে বেবিটা হবে ওটা আমার মতোই হবে। তুমি কি আবার বেবি নিবে? অবশ্যই নিব, এখন তো ছেলে বেবি হয়েছে, আমি এরপর মেয়ে বেবি নিব। তোমার শখের জন্য কষ্ট করতে হবে আমাকে। এইটুকু কষ্ট তো করতেই পারো। তোমার খুশির জন্য এটুকু তো করাই যায়, তবে এর জন্য তোমাকে আরো 3টা বছর অপেক্ষা করতে হবে। তোমার সুস্থতার কথা চিন্তা করে করলাম অপেক্ষা। আচ্ছা শোনো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব, যে ছেলেটা তোমার মতোই টেকনিক্যাল হ্যাকার।
তবে তোমার তুলনায় কিছুটা কম। আমার মতোই। কে সে ছেলে? অনলাইন একটা ছেলে আছে, যে ছেলেটা আমাকে সাহায্য করেছিল তোমার সাথে পরিচয় হওয়ার আগেই। কি বলো? নাম কি ওই ছেলের? নাম তো জানি না। আচ্ছা, ওকে মেসেজ করছি। ইরা মেসেজ করে আকাশকে দেখায়। মেসেজ দেখে হাসতে থাকে। হাসছো কেন? এটা তো আমি। তুমি কিভাবে? 1 মিনিট সময় দাও। আকাশ ওর মোবাইল বের করে ইরাকে মেসেজ দেয়। এটা দেখে ইরা তো আরো অনেক বেশি খুশি হয়। তার মানে তুমি এতগুলো বছর ধরে আমাদের সাহায্য করে এসেছো? তাহলে তুমি ছিলে, দেখো কি ভাগ্য। অথচ আমি জানতামই না। আর জানতে হবে না। আমি চাই তোমার মতোই আমাদের সন্তানকে তুমি একজন টেকনিক্যাল হ্যাকার বানাও। শুধু হ্যাকার না, টেকনিক্যাল হ্যাকার ওয়ার্ল্ড বানাবো।